আমরা নিশ্চয়ই সবাই চলে এসেছি, আবার আমরা শুরু করতে পারি, রাইট? ওকে, মাঝখানে একজন একটু জিজ্ঞেস করছিলা ভাইয়া এই চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভ আসবে কিনা, যে এই চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভের হয়তো তোমার গ নাম্বার বা ঘ নাম্বার যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। আই মিন 3 নাম্বার বা 4 নাম্বার তুমি এখান থেকে পেতে পারো। কারণ যে চ্যাপ্টার টু মানে এর পরবর্তী যে আমাদের লেকচার, সেখানে আমরা চ্যাপ্টার 2 পড়বো। চ্যাপ্টার 2 থেকে একটা কোশ্চেন আসবেই। বাট তোমরা কি জানো যে এই চ্যাপ্টারে যেসব টপিকগুলো আমরা পড়তেছি সবগুলা কি আমাদের একটা রিসার্চ টপিকও হইতে পারে? যেমন অনেকে জাস্ট, তোমরা এটা জানো যে অনেকে জাস্ট তোমাদের গ্লোবাল ভিলেজ এই আইডিয়ার উপর অনেকে রিসার্চ করে। মানে এইগুলা মানে অ্যাকচুয়ালি আমাদের কাছে মনে হতে পারে বোরিং টপিক, বাট জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং, মানে এটাতে আসলে অনেক কিছু করা পসিবল। সো আমাদের এই আইডিয়াগুলো থাকা লাগবে। আর তোমাদের কাছে তো নিশ্চয়ই খুব একটা খারাপ লাগতেছে না বা বোর্ড হয়ে যাচ্ছে না তোমরা, তাই না? যদি এগুলো জানা জিনিসই সবার, নতুন কোনো টপিক না, বাট তোমরা তো আশা করি খুব একটা খারাপ লাগতেছে না, রাইট? তাহলে চলো আমরা আর কিছু জোর জিনিস দেখা শুরু করি, যেহেতু তোমরা সবাই চলে এসেছো। তাহলে আবার চলে একসাথে চিল করা শুরু করি, কেমন? ওকে। ওকে, নেক্সট একটা জোস জিনিস, সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর। এই যে ভিআর এর ধারণাটা, এবার তো ভিআর সম্পর্কে কি সবাই জানো কিনা বা শুনছো কিনা একটু বলো তো কাইন্ডলি। এই যে অনেকেই শুনছে, বিশেষ করে আমরা আসলে সবাই অনেকে ম্যাক্সিমামে আমরা এইটুকু জানি যে আমাদের জাস্ট যে কি বলতে পারি হেডসেট একটা রয়েছে। এই যে যেমন তোমাদের এই পিকচারের মধ্যে জাস্ট কি যে একটা হেডসেট আছে, এই হেডসেটের মাধ্যমে যে অ্যাকচুয়ালি কোনো কিছু না, বা আমরা যেমন নর্মালি যখন মুভি দেখি তখন কি হয় বলতো, জাস্ট মুভির ক্যারেক্টারগুলো সামনে আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। বাট যখন আমরা ভিআর হেডসেটটা পরবো, মনে হবে আমি সেখানে আছি, মানে আমি যেন তার একটা ক্যারেক্টার, জিনিসটা সেটা মনে হয়ে যাবে। তার মানে কথা হলো পুরো যে 3D ফিলিংসটা মানে বা 4D ফিলিংস যেটাই বলো, সেই পুরো ফিলিংসটা আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাই। এইটা হলো ভিআর এর যে একটা ধারণা। মানে জিনিসটা হলো অ্যাকচুয়ালি রিয়াল না, বাট আমাদের কাছে মনে হবে যে আমি অ্যাকচুয়ালি ওর মধ্যেই রয়েছি। বিষয়টা এইটা। এই জিনিসটা হলো কি ভিআর এর ধারণা বা ভার্চুয়াল রিয়েলিটির ধারণা। আমরা জাস্ট এই যে হেড যে ডিসপ্লেটা, আমরা শুধুমাত্র এই ডিসপ্লেটা সম্পর্কে ম্যাক্সিমাম জানি। বাট এর মধ্যে যদি আমরা আরো বেশ কিছু জিনিসপাতি আছে, যেমন আমরা বলতে পারি যে গ্লাভস আছে, বডি স্যুট আছে, তারপরে এরকম বেশ কিছু সেন্সর আছে। এগুলো যখন পুরাটা যখন কেউ ইউজ করে যায়, তার পুরাপুরি মনে হবে যে অ্যাকচুয়ালি সে সেখানেই আছে। মানে যেমন একটা উদাহরণ তোমাদের দিয়ে দেওয়া যায়, বিশেষ করে যে এখন ধরো তোমার যে মহাকাশচারীরা বা নভোচারীরা, তারা ধরো এখন পৃথিবীতে বসে মঙ্গল গ্রহের একটা ফিলিংস নিতে চাচ্ছে, মানে যেন তাদের মনে হয় তারা অ্যাকচুয়ালি মঙ্গল গ্রহেই আছে। তাহলে সেটা তারা নেওয়া পসিবল এই ভিআর এর মাধ্যমে। মঙ্গল গ্রহের আবহাওয়া তোমার একটা সিমুলেশন করে দেওয়া হলো একটা মেশিনের মধ্যে। তারা এখন বডি স্যুট টুট পরছে, স্যুট টুট পরার পরে এখন কথা হলো তার যে সেন্সরগুলো তাকে যেরকম ডাটা দিচ্ছে, তার মধ্যে ঠান্ডার অনুভূতি, গরমের অনুভূতি, এগুলো ওই স্যুটের মধ্যে এইসব ব্যবস্থা করা থাকে। যার কারণে তার মনে হবে যে সে অ্যাকচুয়ালি কি সেখানেই রয়েছে। এই যে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি, জিনিসটা অ্যাকচুয়ালি রিয়াল না, বাট আমার কাছে মনে হবে আমি অ্যাকচুয়ালি সেটার মধ্যেই আছি। এই জিনিসটাকে আমরা বলি হলো ভার্চুয়াল রিয়েলিটি। এবং তোমরা দেখি ম্যাক্সিমাম এটা সম্পর্কে জানো, দ্যাটস এ গ্রেট থিং। এই যে মাঝখানে অনেকে বলতেছে সিমুলেশনটা কি, যে আবার অনেকে বলতেছে যে এরোপ্লেন ট্রেনিং দেয় এইভাবে। এই দেখো এর পরবর্তী পেজের কাহিনী তোমরা বলে ফেলতেছো, দেখছো? চলো দেখি এর পরবর্তী পেজটা আমাদের কি বলছে, ভার্চুয়াল রিয়েলিটির কয়েকটা অবদান বা কয়েকটা ব্যবহার সম্পর্কে আমাদের জানাতে বলছে। একে সবার প্রথমে যে অবদানটা সেটা আমরা বলতে পারি গেমস তৈরি। যেমন যে এরকম অনেক গেমস আছে, যদি তোমরা একটু মাঝখানে, মানে আমার কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে, বিশেষ করে তোমাদের যে ডিজিটাল যে কনফারেন্স কয়েকটা হয়েছে, যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র বা যেটা বলি যে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, যেটা যে সেখানে যে একটা অনুষ্ঠান ছিল, সেখানে যে দেখছিলাম যে মানে অ্যাকচুয়ালি অনেক রকম এরকম বাংলাদেশে যে ভিআর গেমস তৈরি, এটা কিন্তু মোটামুটি বেশ অনেক দূর আগে গেছে। বাংলাদেশও এখানে এখন যথেষ্ট পরিমাণ অবদান রাখতেছে। আর তারপরে আর যে বাকি কয়েকটা নিয়ে তোমাদের বলি, এই যে মাঝখানে লেগছে ভাই আগন্তুক, এই আগন্তুক কি ভিআর গেম নাকি কি বলে? এই যে ইনোভেশন এক্সপো, অ্যাকচুয়ালি এটা এটা নামই ভুলে গেছে, দেখছো চিন্তা করে। আচ্ছা, আচ্ছা জিজ্ঞেস করছে ভাইয়া কিসে পড়লে সিমুলেশন বানানো যায়? এই যে আফরা নেওয়ার আসলে এইসব জিনিসপাতি। এখন তোমরা যে কেউ আমাকে কোশ্চেন করো ভাইয়া কিভাবে প্রোগ্রামার হওয়া যায়, তার জন্য কি সিএসসি তে পড়তে হয়? এই আমি সিএসসি তে পড়ছি বলে কি আমি প্রোগ্রামার? বিষয়টা কিন্তু এরকম না। আমরা সিএসসি তে পড়ছি
তার মানে সেখানে প্রোগ্রামিং পার্টগুলো আছে, বা যে কেউ কিন্তু প্রোগ্রামিং শিখতে পারে। যেমন তোমরাও কিন্তু নিজেরাও বাসায় বসে বসে খুব প্রোগ্রামিং এ বস হয়ে যেতে পারবা, তেমনই সিমুলেশন এগুলো নিজে নিজেও শেখা যায়। বাট এটা হ্যাঁ, কম্পিউটার সায়েন্স বা যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সিমুলেশন নামে একটা সাবজেক্টই আছে। দেন তোমাদের বলি, এই যে তোমাদের মাঝখানে বলছে যে চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের প্রশিক্ষণ, ধরো ডাক্তারকে দিয়ে বিভিন্ন রকম অপারেশনের, বিশেষ করে খুবই ধরো যে সূক্ষ্ম সূক্ষ্ম অপারেশন গুলো, ধরো ব্রেনের অপারেশন, দেন আমরা বলতে পারি চোখের অপারেশন, দেন আমরা বলতে পারি হার্টের অপারেশন। এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম অপারেশন গুলো, তাই না? যে এই অপারেশন গুলো ধরো যে আমার ডাক্তারদের ট্রেনিং দেওয়ার সময় সেগুলোকে কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রেনিং দিতে পারি। তাহলে তুমি চিন্তা করো, বারবার তুমি রুগী নিয়ে আসবা, বারবার রুগী নিয়ে আসবা, তার উপর এক্সপেরিমেন্ট গুলা করবা, যদি এক্সপেরিমেন্ট ফল করে, রোগী তো শেষ। বিষয়টা তো বুঝতে পারতেছো। সো আমরা ভিআর ইউজ করে ডাক্তারদেরকে বা যে চিকিৎসা ক্ষেত্রে আমরা পুরা কি এক্সপার্ট তৈরি করতে পারি। দেন আমরা বলতে পারি এই যে গাড়ি চালানো। এখন তুমি চিন্তা করো, ধরো তুমি যে এই বাংলাদেশের রাস্তায় যে জাম, যদিও বাংলাদেশে এখনো এই জিনিসটা এখনো অতটা জনপ্রিয় হয় নাই, বাট তোমার বিশেষ করে মিলিটারিতে বা আর্মিদের যখন কার ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়, বা যখন তোমার বাইরের দেশে এটা বেশি আছে যে কার ড্রাইভিং প্রশিক্ষণের জন্য এই ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমটা আছে, মানে সিমুলেশন, মানে মেশিনের মধ্যে সিমুলেশন গুলো থাকে, বা মেশিনের মধ্যে তারা অ্যাকচুয়ালি মনে হবে কি যে তারা অনেকটা ড্রাইভিংই চালাচ্ছে। তোমরা যদি অনেকে বসুন্ধরাতে গিয়ে যদি দেখে থাকো যে কয়েক জায়গায় এরকম একটা আছে, যে কি বলি, যে সেখানে এরকম একটা সিমুলেশন টাইপের রয়েছে, যে তোমাদের যে বসুন্ধরা কনভেনশন সেন্টার, তারপরে হলো তোমাদের যে বসুন্ধরা সিটি। আচ্ছা, তোমরা যারা ঢাকার বাইরে আসছো তাদের জন্য একটু প্যারা হয়ে যাবে, বাট অনেক জায়গায় কাজ করতেছে এটা নিয়ে। এই যে একজন তাসিন বলছে সাদ মুসা সিটি সেন্টার, অনেক জায়গায় আছে। আচ্ছা, অনেকে বলতেছে সিমুলেটর গেমও আছে, বাট ভাইয়া গেম গুলা মানে কিন্তু অতটা ইফেক্টিভ এখনো না, মানে গেম গুলাকে এখন ওই লেভেলে নিয়ে যাইতে পারেনি। বাট এগুলা অ্যাকচুয়ালি সেই লেভেলের জিনিসপাতি আছে। যেমন তোমার যে চিন্তা করো এই যে বিমান চালনা, তুমি চিন্তা করো যদি তোমার বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে, ধরো বিমান ক্র্যাশ করলে কি করতে হবে, ক্র্যাশ করার মতো সিচুয়েশন আসলে কি করতে হবে, বিভিন্ন রকম সম্পর্কে এগুলো যদি অ্যাকচুয়াল ট্রেনিং দিতে চাও, যে অ্যাকচুয়াল বিমানকে ক্র্যাশ করানোর মতো করে তুমি যদি ট্রেনিং করতে চাও, আর যদি পাইলট ফেল করে, তুমি বুঝতেছো অবস্থা কি হবে, বিমানটাও যাবে, পাইলটও যাবে, লোকজনও যাবে। সো এই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়ানোর জন্য আমরা এই যে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি আমরা ইউজ করতে পারি। দেন এই যে আর্মিতে যুদ্ধ প্রশিক্ষণ, মানে তোমরা তো বিভিন্ন মুভি টিভিতেও দেখে থাকবে, বাট অ্যাকচুয়ালি এই কাজটা করা হয়। তাদেরকে বিভিন্ন যুদ্ধ প্রশিক্ষণের জন্য এই ভিআর হেডসেট, ভিআর স্যুট এগুলা দিয়ে তাদেরকে আর কি বিভিন্ন রকম যে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়। আর হলো মহাশূন্য অভিযান, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। ধরো যে নভোচারীরা যদি মঙ্গল গ্রহের ফিল পেতে চায় বা অন্য কোনো গ্রহের ফিল পেতে চায়, সেই সব নিয়ে যদি তারা কিছু কাজ করতে চান, যে কিভাবে আমি সেখানে টিকতে পারবো কিনা, গ্রাভিটিলেস। তোমরা এটাও জানো যে অ্যাকচুয়ালি গ্রাভিটিলেস মানে হলো যে অভিকর্ষজ ত্বরণ ছাড়া এরকম পরিবেশ তৈরি করা যায়। সেখানে কি, যে যারা মহাকাশচারীরা বা নভোচারীরা সেখানে ট্রেনিং করে, নানা রকমের অনুভূতি নেয়, বিষয়টা হলো সেরকম। আচ্ছা, সাজিদুল সিফাত বলছো যে ভাই আমি অ্যাস্ট্রোনট হতে চাই, গ্রেট। আচ্ছা জোস। এই মাঝখানে ইকরে একটা কোশ্চেন করছে, এটা যদি একটু হাই লেভেলের কোশ্চেন করে বসছো, ঠিক আছে, পেইন নেই। তুমি জিজ্ঞেস করছো ভাইয়া ভিআর আর এআর দুইটার মধ্যে পার্থক্য কি। আচ্ছা জোস একটা কোশ্চেন। ভিআর এর ফুল ফর্মটা কি ভার্চুয়াল রিয়েলিটি, জিনিসটা রিয়াল না। আমি যদি হেডসেট পরলে আমি জিনিসটাকে দেখতে পারবো, বা আমি যদি স্যুট পরি, বডি স্যুট পরি, জিনিসটাকে আমি দেখতে পারবো। সেটা হলো ভিআর এর ধারণা। আর এআর এর ফুল ফর্মটা হলো অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়ালিটি। যদিও তোমরা মনে হয় সবাই খেলো নাই, এই তোমরা পোকেমন গো নামে যে একটা গেম ছিল, এটা কি কেউ খেলছো বলো তো? নাম শুনছো কিনা? পোকেমন গো নামে একটা গেম আছে। আচ্ছা, কেউ শুনে নাই, আল্লাহ কি করি তোমাদের নিয়ে বলো তো। আচ্ছা, অনেকে নাম শুনছে। আচ্ছা, পোকেমন গোতে এরকম আছে, বা তোমরা বাদ দাও, পোকেমন গোর কথা বাদই দাও, যে তোমরা তো মেসেঞ্জারের ফিল্টার গুলো তো ইউজ করো, যখন একজন একজনের সাথে যখন ভিডিও কলিং এ কথাবার্তা বলো, তখন কি তোমাদের বিভিন্ন রকম ফিল্টার ইউজ করতে পারো, যে মাথার মধ্যে হেডসেট বা হেলমেট বা অন্যরকম পরিবেশ, ইভেন ধরো যে জুমের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, এই সব কিছু উদাহরণগুলা আমরা বলতে পারি একটা অগমেন্টেড রিয়েলিটির উদাহরণ। মানে জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি নাই, বাট জিনিসটা আমি চাইলে সেখানে কি, এই যে মাঝখানে যে আফরান নেওয়ার বলছে কুকুর বিড়াল, এই শব্দগুলো আমি উচ্চারণ করতে যাচ্ছিলাম না। এইসব যে ফিল্টার গুলো আমার খুব বাজে লাগে, মানে ভালো লাগে না আমার কাছে এগুলো, বুঝছো? মানে এই জন্য এটা বলতে যাচ্ছিলাম না, বাট তোমরা বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি এইসব ফিল্টার অনেকে ইউজ করে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি অগমেন্টেড রিয়েলিটির ধারণা।
হ্যাঁ, একসময় আমিও পোকেমন গো খেলতাম, মাহির দায়ান, তারপর আরো কয়েকজন বলছে যে যে অনেকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ভিআর আর এআর দুইটার মধ্যে পার্থক্য আমরা বুঝলাম। দেন চলো আর কি কি জিনিস তোমাদের দেখা যায়। আর বিনোদন গেমস টেমস এর মধ্যে তো তোমার চলেই আসছে, এটা তো বুঝতেই পারতেছো যে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি এটা চলে আসছে। দেন আরেকটা জোস কাজে ব্যবহার করা হয় ভিআর, সেটা হলো কি, যে ধরো যে আমি ধরো যে আমাদের যে কারখানায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপাতিগুলো তৈরি করতে হয়, যেখানে হয়তো সরাসরি আমাদের থাকাও পসিবল না। বিশেষ করে কেমিক্যাল রিয়াকশন গুলো যখন যে ধরো যে অনেক ইন্ডাস্ট্রিতে করা হয়, সেখানে কিন্তু আমাদের থাকা উচিত না, কারণ কেমিক্যাল জিনিসটা শরীরের জন্য ক্ষতিকর। সেগুলোকে আমরা ভিআর এর মাধ্যমে অন্য জায়গায় থেকে সেটা আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে চলো আর কি কি টপিক আছে আমরা একটু দেখি। এই যে এতক্ষণ আমাদের একটা মজার বিষয় বা তোমাদের সবার আগ্রহ, বিভিন্ন সময় তোমরা জিজ্ঞেস করছো, ভাইয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি। আচ্ছা, এটা নিয়ে পড়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করি, এই তোমরা তোমাদের পছন্দের একটা সংখ্যা বলো তো আমাকে। হ্যাঁ, রেডি প্লেয়ার ওয়ান দেখছি আমি, রিস্তা। এই সবাই দেখি 5, 9, 11, 5। তারপরে আকির বলছে কত, 7। তারপরে সিন্দিদ, হ্যাঁ সবাই বিভিন্ন সংখ্যা বলতেছো। এই যে তুমি সংখ্যাগুলো বলতে পারতেছো, তুমি আন্দাজে একটা জিনিস বলতে পারতেছো, তুমি যে কোনো কিছু বলতে পারতেছো, বাট কম্পিউটার কি এই কাজটা পারে? কম্পিউটার কিন্তু এই সিমিলার কাজটা করতে পারবে না। ও হ্যাঁ, এইটা সত্যি কথা। ওকে যদি আমি 1 কোটি একটা সংখ্যার সাথে, 1 কোটি ঘরের একটা সংখ্যার সাথে, যদি আমি 1 কোটি ঘরের একটা সংখ্যাকে গুণ করতে বলি, ও সেটা করতে পারবে। বাট সে একটা র্যান্ডমলি সে নিজের পছন্দ মতো একটা ডিসিশন নিতে পারবে না, জানাতে পারবে না। তার মানে ওকে আমি যেভাবে প্রোগ্রাম করব, ও সেভাবে কাজটা করতে পারবে। বাট তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন, না, কম্পিউটারের মধ্যে বাড়তি কোনো জিনিসপাতি অ্যাড করা যায় কিনা, যাতে ও একটু নিজে নিজে ডিসিশন নিতে পারে। তখন এই যে ধারণাটা, এই ধারণাকে থেকেই আমাদের আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আমাদের যে জিনিসটা সেটাকে আমরা বলি হলো ইন্টেলিজেন্স, যে আমরা ডিসিশন নিতে পারি, আমরা নতুন কোনো একটা জিনিস দেখে শিখতে পারি, সেই জিনিসটাকে আমরা বলি হলো ইন্টেলিজেন্স। আর কম্পিউটারের মধ্যে যদি আমরা এরকম একটা ইন্টেলিজেন্স চালু করতে চাই, একটা ইন্টেলিজেন্স যদি আমরা প্রকাশ ঘটাতে চাই, সেটাকে আমরা বলি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ঠিক আছে, যেমন কথা হলো একটা উদাহরণ দেই। ধরো ধরো আমার তো অ্যাকচুয়ালি মেশিন, মানে আমার যে থিসিস টপিক, মানে যেটা আমি থিসিস করতেছি, সেটাই হলো কি মেশিন লার্নিং, বা এই অনেকটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথেই রিলেটেড। একটা উদাহরণ দেই। ধরো কোন একটা উদাহরণ দেই, সিম্পল একটা উদাহরণ দিই। ধরো যে একটা জামা, বলতে পারে একটা দেখ শার্ট, ঠিক আছে, একটা শার্ট। এখন ধরো যে কোনো জায়গায় তুমি একটা শার্ট রাখছো। এখন কথা হলো যে এখন কম্পিউটার চিনে, ধরো যে এটা এটা একটা শার্ট টাইপের, হয়তো এটার নামও জানে না যেটা শার্ট, বা ওইটা চিনে হলো এই টাইপের একটা যে জামা আছে, সেটা হলো কম্পিউটার চিনে বা একটা প্রোগ্রাম চিনে। আমি ওকে বলে দিছি এই টাইপের একটা প্রোগ্রাম, যে এইটা হলো একটা জামা বা গায়ে পরার একটা জামা, জিনিসটা হলো এরকম। এখন ধরো এরপরে সে যদি আবার অন্য কোনো একটা জায়গায় দেখে যে সেম টাইপের কিছু একটা, ও এটাকে যে জামা হিসেবে চিনতে পারবে। তাহলে এই টাইপের যে জিনিসটা, সেটাকে আমরা বলতে পারি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে হয়তো প্রোগ্রামও করা নাই, বাট ও একটা নতুন জিনিস দেখে কিছু শিখতে পারতেছে। এখন কথা হলো, ধরো যে আমি ধরো রাস্তায় কোনো একটা বিপদে পড়ছি, বিপদে পড়ার পর আমি নিজে নিজে একটা ডিসিশন নিতে পারি, কম্পিউটার তো সেটা পারবে না, ও তো হ্যাং করে যাবে। বাট এই যে বিষয়টা, ও যে যখন তখনও যেন একটা পুরাতন কোনো একটা অভিজ্ঞতা থেকে যেন ও নতুন একটা ডিসিশন নিতে পারে, এই যে ধারণাটাকে আমরা বলি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তোমরা যে জিনিসটা মনে করো রোবট রোবট রোবট, শুধু রোবট মানেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তা না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে একটা পার্টটা হলো রোবোটিক্স। যেমন যে আমরা জানি যে রোবটরা যে তারা মানে একটা মেশিন কোন একটা কাজ করতে পারে, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো রোবোটিক্স। দেন তার মধ্যে আছে হলো বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, মানে হলো যে বিজ্ঞানের কোন একটা শাখাকে আমরা ডেভেলপ করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। দেন আরেকটা জিনিস হলো ন্যাচারাল ইন্টারফেস, তোমরা অনেকেই শুনে থাকবা, সেটা হলো যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যে আমি হয়তো বাংলায় কথা বলবো। এই যে অনেকে তো এটাও জানো যে যে আমাদের সিরি আছে, দেন কর্টানা আছে, অ্যালেক্সা আছে, মানে এগুলো কিন্তু বেশ কিছু আমাদের বলতে পারি কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মোবাইলের মধ্যে বা কম্পিউটারের মধ্যে এরা আছে, গুগল, তারপরে আমাদের মাইক্রোসফটের ক্ষেত্রে কর্টানা আছে। এদেরকে ধর আমরা যদি কিছু করতে বললে ওরা একটা ডিসিশন নিয়ে আমাকে জানাতে পারে। এটাকে আমরা বলতে পারি সাম কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি সেটা আমরা সবাই বুঝতে পেরেছি, রাইট? এই দেখি তোমার দেখে আমার সাথে অনেকগুলো নাম বলে ফেলছে, বিক্সবি, অ্যালেক্সা। বাহ, জোস। আচ্ছা, কোপ কোপ কোপ। হ্যাঁ, এর বাংলা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাই কি বলে আল্লাহ। আচ্ছা আচ্ছা, গ্রেট। গুগল অ্যাসিস্ট্যান্ট। এই আদিল, তুমি এই অভিযোগ দিলে আমি কোথায় যাবো বলো তো? তুমি বলছো তুমি পুরো কোর্সে কতগুলো কোশ্চেন করছো, আমি নাকি কিচ্ছু দেখি নাই, হ্যাঁ?
মাত্র তোমার নাকি একটা কোশ্চেনের অ্যান্সার দিছি, এটা কিছু বললা? বলো তো, এই অভিযোগ দেয়? এই তোমরা কি বাকিদেরও কি সেম অভিযোগ? আমি তো চেষ্টা করি তোমাদের চ্যাট বক্সে যতগুলো তোমাদের রেসপন্স করা যায় সবগুলো রেসপন্স করার চেষ্টা করি, এরকম অভিযোগ দিলে তো খুব কষ্ট লাগে ভাইয়া। আচ্ছা চলো তারপরে একটু দেখি। এই যে তাহলে তোমরা বলো তো, আমি তোমাদের এই টাইপের একটা কথাবার্তা হয়তো যখন প্রোগ্রামিং পড়াইছিলাম তখন বলছিলাম, দেখি তোমাদের ওই পোল কোশ্চেনটা মনে আছে কিনা। আচ্ছা পারভেজ আবার বলে যে আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দেই নাই, এই কি কোন কোশ্চেনের অ্যান্সার দেই নাই পারভেজ বলো তো। আচ্ছা দেখি তোমাদের মনে আছে কিনা, তোমাদের পোল কোশ্চেনটা বেশিক্ষণ রাখার মানে হয় না। এই অনেকে আবার ঘুমাই গেছে মনে হচ্ছে, এই তাড়াতাড়ি বাকি একটা ভোট দিয়ে ফেলো তো। আজকে সবার রেসপন্স করবে, আজকে টপিক ইজি, কঠিন কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা পোলটা এন্ড করে তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করি। এই ভাই এ নম্বর পঞ্চম আমরা পড়ছিলাম না তোমাদের, এই রে ভুলে গেছে, সবাই ভুলে গেছে। আমরা বলছিলাম যে পঞ্চম প্রজন্মের কম্পিউটার, সেটাকে আমরা বলতে পারি কি, সেটা মানে পঞ্চম প্রজন্মের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা কি বলতাম, যে অনেকটা মানুষের ভাষার মতো, মানে আমরা নিজেদের ভাষায় কথা বলবো, কম্পিউটার বুঝতে পারবে। তার মানে বুঝতে পারতেছো সেখানে আমাদের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কোথায় অ্যাড করা হয়েছে, ফিফথ জেনারেশন যে ল্যাঙ্গুয়েজটা সেইখানে, বা ফিফথ জেনারেশন যে কম্পিউটার সেইখানে, মানে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। এটা তাহলে বিষয়গুলো বুঝতে পারতেছি তাই না? এটা ভুল করছো তোমরা, এটা কিছু বললা তোমরা? আচ্ছা চলো তাহলে দেন একটু দেখি। এই যে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসের একটা, রোবোটিক্স। যদিও এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা শাখা, রোবোটিক্স। ইয়েস ভিক্টোরি রাইট। আচ্ছা অনেক দোষ দোষ রোবট এখন তৈরি হয়, মানে অনেকটা হিউম্যানয়েড রোবটও তৈরি করা পসিবল এখন, মানে হিউম্যান ফিগারের রোবট গুলো তৈরি করা পসিবল, মানে অনেক দোষ দোষ জিনিস এখন, এই জায়গায় টেকনোলজি অনেক বেশি আগায় গেছে। এখন এই যে রোবোটিক্স মানে কি, আসলে রোবোটিক্স জিনিসটা হলো খুবই সিম্পল একটা। রোবটের মূল জিনিসটা থাকে হলো কি, একটা কম্পিউটার, বা বলতে পারি একটা প্রসেসিং পার্ট, একটা প্রসেসিং ইউনিট। রোবটের মূল পার্ট আমরা বলতে পারি তিনটা। একটাকে আমরা বলতে পারি একটা প্রসেসিং পার্ট। এরপরে কথা হলো আমাদের চোখ, কান, নাক, এগুলোকে আমরা কি বলি, ইন্দ্রিয়। এগুলোর মাধ্যমে আমরা বাইরে থেকে ইনফরমেশন নেই। সো আমরা এই জিনিসটাকে আমরা বলতে পারি আমাদের জন্য সেন্সরি অর্গান। বাট কম্পিউটার বা আমরা বলতে পারি রোবট, রোবটের জন্য ওরা যেভাবে সেন্সর আছে, ওদের বিভিন্ন রকম সেন্সর রয়েছে, এই সেন্সরের মাধ্যমে ওরা ডাটা নিতে পারে। আর ওদের যে যে হাত পা, আমাদের তো হাত পা আছে, ওদের তো অ্যাকচুয়ালি হাত পা তো না। এই সবগুলো হলো কি আমরা বলতে পারি কি বিভিন্ন রকমের যে মেশিনারিজ, তাহলে এইগুলো যে ওরা চালায়, এই মেশিনারিজ গুলোকে আমরা বলি হলো অ্যাকচুয়েটর। তাহলে আমাদের যেরকম আছে হলো সেন্সর, ওদেরও আছে সেন্সর। আমাদের আছে ব্রেন, ওদের আছে হলো প্রসেসিং ইউনিট। আমাদের আছে হাত পা, এইসব জিনিস, ওদের আছে হলো অ্যাকচুয়েটর। সো আমরা বলতে পারি তিনটা পার্ট হলো রোবটের অন্তর্ভুক্ত। এই যে বলছে রোবোটিক্সে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। এখন কথা হলো রোবোটিক্স তুমি কি লেভেলে রোবোটিক্স করতে যাচ্ছ তার উপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা ইউজ করতে হচ্ছে, তাহলে সেটার উপর নির্ভর করে। আচ্ছা রোবট কিন্তু, ধারণাটা কিন্তু রোবট মানেই যে অনেক হাই লেভেলের জিনিস সেটা না। তোমরা অনেকে এলএফআর, এলএফআর এর নাম কি অনেকে শুনছো? লাইন ফলোয়িং রোবট, এটার নাম কি কেউ শুনছো এলএফআর? অনেক স্কুল কলেজে এটা নিয়ে কম্পিটিশন হয়, এলএফআর কম্পিটিশন, ইউনিভার্সিটিতে তো কমন জিনিস। এলএফআর লাইন ফলোয়িং রোবট, লাইন ফলোয়িং রোবট। এইটা বানানো কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, এটা খুবই সহজ একটা জিনিস। যে তার মানে হলো যে তোমাদের আইআর, আইআর এর নাম তোমরা শুনছো না, ইনফ্রারে, একটা ইনফ্রারে সেন্সর ইউজ করা হয়। আইআর রোবটটা তোমার অনেকেই চাইলে লাইন ফলোয়িং রোবটটা অনেকের আগ্রহ থাকে বুঝছো, এই জন্য আর কি বলতেছি। ধরো যে আসলে কি থাকে, লাইন ফলোয়িং রোবটটার কাজ কি জানো, ধরো যে একটা লাইন আঁকা থাকে, সে লাইনটা যেদিকে যেদিকে থাকে রোবটটা সেই লাইনটাকে ফলো করে। আসলে জিনিসটা এখন কিভাবে বানাই জানো, জিনিসটা হলো খুবই সহজ। ধরো আমার রোবটের থাকে হলো চাকা পিছন দিকে, আর উপরের দিকে থাকে হলো আইআর সেন্সর, অনেকগুলো চাকা থাকে। আর সামনের দিকে থাকে যে সেন্সরটা, সেন্সরটার নাম হলো আইআর সেন্সর। আইআর সেন্সর, মানে আইআর সেন্সর দিয়ে সে আসলে লাইনটা কতটুকু জায়গা সেটা সে ডিটেক্ট করে যে এইসব জায়গায় লাইনগুলো আছে।
আর এরপরে সে অনুযায়ী আরডুইনো ব্যবহার করা হয়। আরডুইনো মানে ছোট্ট টাইপের একটা কম্পিউটার আমরা বলতে পারি, মিনি কম্পিউটার বলতে পারি, বা এমবেডেড কম্পিউটার বলতে পারি। সেই কম্পিউটারের মধ্যে আমরা প্রোগ্রামিং করে রাখি, খুবই সহজ ভাষা, অনেকটা সি ভাষার মতোই, ইজি খুবই। সেটা আমরা প্রোগ্রামিং করে রাখি, সে অনুযায়ী মোটরের চাকাগুলা ঘুরে, কারণ সেভাবে রোবটটাকে সেটা ফলো করতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি রোবোটিক্স মানে যে খুব জটিল ধারণা সেটা না, খুবই সিম্পল রোবটও পসিবল। আচ্ছা, এই মাঝখানে দেখি অনেকে সায়েন্স ফিকশনের কথাবার্তা নিয়ে আসছো, কি বলে এগুলা? হ্যাঁ, আচ্ছা দেখি অনেকে সায়েন্স ফিকশনের কথাবার্তা নিয়ে আসছো, ঠিক আছে সায়েন্স ফিকশন একটু পরে গল্প করি, ঠিক আছে সায়েন্স ফিকশন একটা গল্প করবো তোমাদের সাথে। তার আগে আমাদের আরেকটা টার্মস আছে মাঝে মাঝে এইখান থেকে গ নাম্বারে একটা কোশ্চেন চলে আসে। এই টপিকটার নাম হলো ক্রায়ো সার্জারি। এইটা সম্পর্কে তোমরা অনেকে শুনছো কিনা আমি জানি না, তারপরে এটা একটু বলি। এখন তুমি চিন্তা করো, ধরো আমাদের কোষের মধ্যে বা আমাদের ত্বকের মধ্যে অনেক রকমের ইনফেকশন হতে পারে, বা ধরো যে ছোট ছোট টিউমার বা অন্য কিছু তৈরি হতে পারে। এখন সেগুলা কি? সেগুলো হলো নর্মাল যে আমাদের কোষ মানে নর্মাল সেল, তার তুলনায় একটু ভিন্ন। যেমন একটা উদাহরণ তোমাদের দেই, ধরো সাপোজ আমরা যদি বলি যে আমাদের যে কোষগুলা, ধরলাম কয়েকটা কোষ, এগুলো হলো বিভিন্ন রকম কোষ আমরা ধরে নিতে পারি, অনেকগুলা কোষ, এগুলো হলো আমাদের বিভিন্ন রকম কোষ, এগুলো হলো আমাদের ত্বকের কোষ। আর ধরো কোনো একটা কোষগুলোর মাঝখানে কোনো একটা জায়গায় একটা টিউমার বা কিছু একটা তৈরি হয়েছে সাপোজ, এটা কিছু একটা তৈরি হয়েছে সাপোজ। এখন কথা হলো সেগুলোকে আমরা কিভাবে আলাদা করতে পারি? তোমরা জানো যে এইসব টিউমার অপসারণের জন্য অনেক রকম টেকনিক আছে, রেডিও থেরাপির নামে অনেকে শুনছো, যে বাইরে থেকে রেডিও রে দেওয়া হয়, অনেক সময় অপারেশন করা হয়, অনেক কিছু করা হয়, তোমরা এগুলোর নাম শুনছো। বাট একটা বিজ্ঞানের একটা নতুন শাখা বা নতুন একটা টেকনোলজি, সেটার নাম হলো ক্রায়ো সার্জারি। ক্রায়ো মানে অ্যাকচুয়ালি, ক্রায়ন মানে হলো শীতল, ক্রায়োর মানে হলো শীতল, ঠিক আছে। এখন এইটা অ্যাকচুয়ালি কি জানো, আমরা বাইরে থেকে টেম্পারেচারকে একেবারে কমাই দিই। মানে এই যে এইটাকে বলতে পারি একটা ক্রায়োগান। মানে এইখান দিয়ে আমরা কিছু পরিমাণ কি করি, খুবই ঠান্ডা একটা পদার্থ আর্গন, আর্গন নিঃসরণ করি। আর আমাদের যে কোষটার মধ্যে ধরো একটা টিউমার তৈরি হয়েছে, সেই টিউমারের আশেপাশের যে কোষগুলা, সেই জায়গার মধ্যে আমরা এই আর্গনটাকে ফ্লো করে দিই। আর্গনটাকে ফ্লো করলে কি হয় জানো, আমাদের যে কোষগুলা, কোষগুলা সব জমে যায়। আর কোষগুলা জমে যাওয়া মানে কি, কোষগুলো তখন আর কোনো অ্যাক্টিভ থাকে না, কোষগুলো পুরোপুরি জমে গেছে। কারণ আমাদের সবগুলা কোষের মধ্যে কি আছে তোমরা জানো, আমাদের কোষের মধ্যে আছে হলো পানি। আর পানি ঠান্ডায় কি হয়ে যাবে, জমে যাবে। তো আমাদের এই কোষগুলো সবগুলা জমে যায়। বাট মজার বিষয় হলো, টিউমার তো সাধারণ কোষ থেকে আলাদা, টিউমারটা তখন কি হয় না, জমে না। তখন আমরা কি করতে পারি, টিউমারটাকে ওই জায়গা থেকে সামান্যভাবে আস্তে আস্তে কেটে 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 টিউমারটাকে আমরা অপসারণ করে ফেলতে পারি। সো আমরা যদি এখন টিউমারটাকে অপসারণ করার পরে, এরপরে আমি যে জায়গাটাকে ঠান্ডা করছিলাম সেই জায়গায় যদি আমি আবার নর্মাল টেম্পারেচার করে ফেলি, সো আমাদের কোষগুলো আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলো, আর আমাদের এই টিউমারটা অপসারিত হয়ে গেল। যার কারণে আমরা বলতে পারি বাড়তি কোনো ক্ষতিই হলো না আমাদের। এই যে টেকনোলজি, এই টেকনোলজিটাকে আমরা বলি হলো ক্রায়ো সার্জারি। এই বড় তো ক্রায়ো সার্জারি কি সবাই বুঝলাম আমরা? তার মানে হলো আমাদের যে আশেপাশে কোষগুলো ওখানে আমি ঠান্ডা করে ফেলি, মানে সোজা ভাষায় আমি আর্গন গ্যাস দিয়ে ঠান্ডা করে ফেলি। মানে টেম্পারেচার যদি তোমাদের একটু বলি, এই যে প্রতীক বলছে, হ্যাঁ অ্যাকচুয়ালি ধারণাটা জোস একটা ধারণা, যে আমরা যা সাধারণত -17 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা চাইলে -165 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিতে পারি। আর তখন আমাদের এই কোষগুলা পুরো জমে যায়। এই কোষগুলো যদি জমে যায়, তখন আমি কি করতে পারি, টিউমার তো আর জমতেছে না, কারণ টিউমার একটু নর্মাল কোষ থেকে টিউমারটা আলাদা। সো আমি তখন টিউমারটাকে কেটে কেটে আলাদা করে ফেললাম, মানে টিউমারটাকে আমি অপসারিত করে ফেললাম, ডান। সো আবার আমাদের ওই জায়গায় ঠিক হয়ে যাবে। এই যে বুঝতে পারতেছে, মানে সার্জারির একটা নতুন টেকনোলজি, সেটাকে আমরা বলতে পারি হলো ক্রায়োসার্জারি। জয়ষ্ঠী বলছে -196। হ্যাঁ ভাই, এটা আসলে বই ভেদে ডিপেন্ড করে, যে কোনো কোনো বইয়ে লেখা -196, সেটাও লেখা আছে। না এটা পেইনফুল না, এই জন্যই তো যখন ওই জায়গাটা জমাই ফেলা হয় তখন পেইনফুল না। যে তোমাদের ম্যাক্সিমাম বই তোমার এই জায়গায় তোমাদের এক্সাক্ট মান চাবে না, কারণ এখানে কোনো কোনো বইয়ে লেখা, অক্ষরপত্রের বইটা লেখা -165 ডিগ্রি, কোনো বইয়ে লেখা -196 ডিগ্রি। সো এটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি। মানে কথা হলো এক এক রকম জায়গার জন্য বা এক একটা কোষের জন্য এক এক রকম ভাবে করা হয়, অতএব এইটা ম্যাটার না। আর এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে না যে এই কত ডিগ্রি করা হয় ক্রায়োসার্জারিতে, এরকম এমসিকিউ আসবে না, পেইন নেই। বাট তোমার জিনিসটা জাস্ট এইটুকু বুঝলাম, জিনিসটাকে ঠান্ডা করে ফেলা হয়। ওকে দেন, চলো দেখি। হ্যাঁ রিস্তা তোমরা বোর্ড বই ফলো করবা, বোর্ড বই বেটার।
নেক্সট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, মানে অনেকের বলতো এই যে স্পেস দিয়ে বা মহাকাশ নিয়ে বা ইউনিভার্স নিয়ে তোমাদের ইন্টারেস্ট কেমন, তোমাদের কার কার আগ্রহ আছে? আমার যেমন অনেক আগ্রহ আছে এটা নিয়ে। এই টিউমার সেল না, কি বলে তাসিন এটা? আচ্ছা, অনেক বেশি অ্যাকচুয়ালি, মানে একসময় ছোটবেলায় তখন তো আমার কাছে, মানে আমি যখন তোমাদের সময় ছিলাম না আরো আগে, ধরো আমি যখন 5 6-এ পড়তাম, তখন তো মানে দোকানে গিয়ে খুঁজে খুঁজে বইগুলো, আশেপাশে যত লাইব্রেরি ছিল তার সবগুলা খুঁজে খুঁজে আমি দেখতাম যে মহাকাশ নিয়ে কি কি বই আছে। মানে তখন তো আমি নেটে অতটা জানতাম না যে নেটে সার্চ টার্চ দেওয়া যায়। নেটে তো পরে 9 10-এ ওঠার পরে, আরো পরে 10 থেকে ওঠার পরে তখন আমি নেটের ঘাটাঘাটি শুরু করছি। বাহ, তোমরা দেখি, এই তো বললাম তোমরা তো জোস। আসলে যে মানে ইউনিভার্সটা কত জোস একটা জিনিস। আচ্ছা, এখন আসো এই এটা বুঝতে পারতেছে যে আমাদের এই যে গ্লোবাল ভিলেজের ধারণা, দেন আমাদের যে আইসিটি, মানে এই যে টেকনোলজি গুলো যে আসছে, এর কারণে এখন মহাকাশ বিজ্ঞানটা বা মহাকাশ অভিযানগুলা কতটা জোস হয়ে গেছে। এই যে দেখো, এটা হলো যে একটা মহাকাশ অভিযানের একটা চিত্র বলতে পারি, রকেট যাচ্ছে বা স্পেস শাটল পাঠানো হচ্ছে। দেন বলতে পারি যে কোন একটা গ্রহে, গ্রহে তো এখন না, জাস্ট মানুষ চাঁদে পর্যন্ত গেছে, সো আমরা বলতে পারি মানুষ চাঁদে যাওয়ার একটা পিকচার বা একটা জাস্ট নর্মাল জিনিসপাতি। আচ্ছা, এখন যেহেতু তোমাদের সাথে আর কি এরপরে একটা টপিক নিয়ে আমি আলোচনা করি, প্রতিটা ব্যাচে আমি এটা নিয়ে আর কি কথাবার্তা বলি, বাট তোমাদের অ্যাকচুয়ালি এটা তোমাদের বলা হয় নাই, বাট তারপর একটু বলি। তোমরা ভয়েজার 1 ভয়েজার 2 এগুলোর নাম শুনছো কেউ, বলো তো? ভয়েজার 1 ভয়েজার 2, দেখি কেউ শুনছো কিনা। অনেকেই দেখি শুনছে। ভয়েজার 1 ভয়েজার 2, এই না মঙ্গল গ্রহে যায় নাই, কি বলে প্রতীক আল্লাহ। ভয়েজার 1 ভয়েজার 2 লেখি দাঁড়াও এগুলোর নাম। ভয়েজার 1, ভয়েজার 1, ভয়েজার 2। ঠিক আছে, এই যে মানে কথা হলো যে আমি যে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসছি, তার একটা কারণ ছিল হলো এই ভয়েজার, ঠিক আছে। তো মানে একটা, এটা হলো যে আমার লাইফ রিলেটেড একটা গল্প বলা যেতে পারে। ধরো যে মানে আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে মেডিকেলে যাওয়ার, বা আমরা বলতে পারি যে আমার অ্যাকচুয়ালি নিউরো সার্জন হওয়ার অনেক ইচ্ছা ছিল। এখন কথা হলো যখন মেডিকেলের রেজাল্ট টেজাল্ট হয়েছে, সবাই বলতেছিল যে মেডিকেলে যাও, বাট যখন দেখলাম যে তখন আমাদের কাছে একটা মানে পেপারে নিউজ আসছিল বা একটা নিউজ শুনছিলাম, সেটা হলো যে ভয়েজার 1 তো অনেক আগেই আমাদের কি ধরো যে বৃহস্পতি গ্রহ পার হয়ে গেছে, মানে এখন তো ভয়েজার 1 পুরো সৌরজগতের বাইরে, দুইটা এখন সৌরজগতের বাইরে চলে গেছে। মানে হলো অনেক আগে 1966-এর দিকে আমরা এই দুইটাকে কি করছিলাম, এই দুইটা আমাদের হলো উপগ্রহ, স্যাটেলাইট বলতে পারি। এই স্যাটেলাইট দুটোকে আমরা মহাকাশে পাঠাই দিচ্ছিলাম যে নিজের মতো চলতে থাকুক, আর ওরা ডাটা পাঠাচ্ছিল আমাদের। এখন ভয়েজার 1 অনেক আগেই, এটা তোমাদের প্রায় কি সৌরজগৎ ভেদ করে চলে গেছে, মানে 2 বছর আগে, মানে সরি 4 5 বছর আগে ভয়েজার 1 আমাদের সৌরজগৎ ভেদ করে অন্যখানে চলে গেছে, মানে সৌরজগতের বাইরে এখন। এরপরে ভয়েজার 2, আমি যখন মানে এই অ্যাডমিশন সিজনটা শেষ হয়ে গেছিল, যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবো, কোথায় ভর্তি হবো চিন্তা করতেছিলাম, দেন মনে হলো না, পড়লে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল সায়েন্স এগুলো নিয়ে একটা পড়া উচিত, কম্পিউটার সায়েন্সে পড়া উচিত। কেন? তখন এই আগ্রহটা আমরা দেখলাম যে পেপারে আসছিল যে ভয়েজার 2 সেটা কি প্লুটোর কাছাকাছি চলে গেছে, মানে সৌরজগতের লাস্টে, যদিও প্লুটোকে আমরা গ্রহ হিসেবে বেল দেই না, বা সেটা প্লুটো এর কাছাকাছি চলে গেছে। সেই পেপারে নিউজটা দেখছিলাম, তখন মনে হলো না, মানুষ টেকনোলজিতে এত দূর আগায় গেছে, সো যদি আমি টেকনোলজিতে যদি আগাতে চাই, অবভিয়াসলি আমাকে এই টেকনোলজি গুলো নিয়ে জানা উচিত। মানে তখন আর কি এই জন্য আর কি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চলে আসলাম, এবং এই যে বুঝতেই পারতেছে মারাটা খাচ্ছি। হ্যাঁ, তাহলে ভয়েজার 2 হলো 1977, হ্যাঁ। আচ্ছা, এখন আর কি বলতে পারি, বাট এখানে তোমাদের একটা গল্প বলি, আমি যে গল্পটা তোমাদের বলি, গল্প না, এটা ইয়ে কথা, যে তুমি চিন্তা করো এত আগে, ধরো 1966-এর দিকে বা 1977-এর দিকে আমরা ভয়েজার 1 ভয়েজার 2 এদেরকে আমরা মহাকাশে পাঠাইছিলাম। এত বছর পরে, যেটা হলো আমি বলছিলাম যে 2016 সালে, মানে আমার যে কাহিনী 2016 সালে এই ভয়েজার 2 সেটা প্লুটো গ্রহের কাছাকাছি গেছে। তাহলে তুমি চিন্তা করতেছো আমাদের সৌরজগৎটা কত বড়। এটা কি কেউ চিন্তা করে বুঝতে পারতো যে আমাদের সৌরজগৎ কি কত বড়? তাহলে চিন্তা করো কি বিশাল বড় হলো আমাদের এই সৌরজগৎটা। তাহলে আমাদের এই সৌরজগতের মতো অ্যাটলিস্ট 100 কোটি সৌরজগৎ নিয়ে তৈরি হলো আমাদের এই গ্যালাক্সিটা। যে গ্যালাক্সিটার নাম হলো কি তোমরা জানো, এটার নাম হলো মিল্কি ওয়ে, বা বাংলায় আমরা বলি হলো কি যে আকাশগঙ্গা। আর এরকম গ্যালাক্সির সংখ্যাই হলো আরো 100 কোটি অ্যাটলিস্ট, মানে এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যালাক্সির সংখ্যা 100 কোটির উপরে। তাহলে বুঝতে পারতেছো কি বিশাল বড় আমাদের এই যে বলতে পারি মহাকাশটা বা ইউনিভার্সটা, কি বিশাল একটা জিনিস। তাহলে
এই যে জিনিসটা, মানে এটা বলার উদ্দেশ্য হলো এইটা, যে তাহলে তুমি চিন্তা করো এই বিশাল এতগুলা ইউনিভার্সের মধ্যে, বা বলতে পারি যে এত বড় গ্যালাক্সি গুলার মধ্যে আমাদের গ্যালাক্সিটা কত ছোট। আর এত ছোট গ্যালাক্সির মধ্যে আমাদের সৌরজগৎ বলতে পারি কোনো জায়গাই নাই। সেই সৌরজগতের মধ্যে পৃথিবী আবার কতটুকু ছোট, ছোট্ট একটা জায়গা। আর তার মধ্যে বাংলাদেশ আরো ছোট্ট একটা জায়গা। বাট অথচ আমরা এই ছোট্ট একটা গ্রহের ছোট্ট একটা দেশে বসে আমাদের মতো মানুষরা নাকি অহংকারে বাঁচে না। বুঝতে পারতেছে বিষয়টা? যার কারণে আসলে তুমি এটা কি বুঝতে পারতেছো না, মহাকাশ বিজ্ঞান বা এই সায়েন্সের বিষয়গুলা কতটা জোস। এগুলো অ্যাকচুয়ালি আমাদের বিনয়ী হতে বা নিরহংকারী হতে শিক্ষা দেয়। তাহলে বুঝতে পারতেছো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? মানে আমি তোমাদের কাছে যে জিনিসটা জানাতে যাচ্ছি তোমরা কি সেটা বুঝছো? তোমাদেরকে আমি কি বলতে যাচ্ছি? আচ্ছা, গ্রেট। বলছিলাম তোমরা জোস, অলওয়েজ তোমরা জোস, এবং তোমরা সবসময় প্রমাণ রেখে দাও তোমরা জোস। আচ্ছা, গ্রেট। চলো তাহলে এই মহাকাশ অভিযান নিয়ে একটু কথাবার্তা বললাম, দেন আরেকটু বিষয় তোমাদের একটু জানাই। সেটা হলো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। এইটা একটা টপিক আছে আমাদের বইয়ে, ঠিক আছে? এটা নিয়ে যদি তোমাদের একটু জানাই, সেটা একটা ভালো বিষয়। এখন 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 কি জানি একটু বলতে পারবো, বা এটা নিয়ে আমরা কি বলতে যাচ্ছি, যে তোমরা জানো যে এখন আমাদের যে প্রোডাকশন, তোমরা জানো যে আমাদের যে যদি একটু বলি, তার আগে কয়েকটা দেখাই। ধরো আমি একটা এরোপ্লেন বানাতে চাচ্ছি। একটা এরোপ্লেন ধরো আমি পুরোপুরি বানাই ফেললাম, পুরোপুরি বানাই ফেলার পরে যদি আমি দেখতেছি এরোপ্লেনটা কাজ করতেছে না, বা এরোপ্লেনের মধ্যে ডিফেক্ট আছে, তাহলে কি আমার পুরা যে এত খরচটা পুরাটাই লস। বাট সেখানে আমরা কি করতে পারি, প্রথমে আমাদের অনেক কম্পিউটার সফটওয়্যার আছে, তোমরা অনেকে হয়তো শুনে থাকবা যে অটোক্যাড নামে একটা সফটওয়্যার আছে, ব্লেন্ডার নামে একটা সফটওয়্যার আছে, এরকম বেশ কিছু সফটওয়্যার নাম আছে। দেন আরো কিছু সফটওয়্যার নাম তোমাদের যদি একটু বলি, যে স্কেচআপ নামে একটা সফটওয়্যার আছে, যার মাধ্যমে 3D ড্রয়িং গুলা করা যায়। এই 3D ড্রয়িং গুলা করার পরে আমি চেক করে দেখতে পারি যে না এটা আমাদের ঠিক মতো রান করবে কিনা, বা জিনিসটা ঠিক মতো কাজ করবে কিনা। মানে এখন পুরো জিনিসটা আমি সরাসরি হাতে কলমে, মানে হাতে কলমে কম্পিউটারে তো করতেছি, বাট সরাসরি জিনিসটা তৈরি করার আগে আমি জিনিসটাকে একটু ট্রায়াল করে দেখতে পারি জিনিসটা কাজ করে কিনা। দেন তোমরা জানো যে তোমরা টেসলা কোম্পানির নাম অনেকে শুনছো, যে টেসলা গাড়ি বানাচ্ছে, যে এখন ইলেকট্রিক গাড়ি চলে আসছে, ইলেকট্রিক গাড়ি বানানো হচ্ছে। তারপরেও যে টেসলা, ফেরারি, তারপরে হলো তোমরা রোলস রয়েস, দেন হলো কি মানে আরো যে দোজ দোজ যে গাড়ির কোম্পানিগুলো আছে, তারা কিন্তু সেখানে কিন্তু মানুষজন হাত দিয়ে গাড়ি বানায় না, হাত দিয়ে কিন্তু মেশিনারিজ গুলো জোড়া লাগায় না, সেখানে কিন্তু সব রোবট ব্যবহার করা হয়। এই যে যেমন এইসব রোবোটিক বড় বড় বিশাল বিশাল পার্ট, সেগুলো সবগুলা প্রোডাকশন লাইনের মধ্যে এই রোবট গুলা যে অ্যাকচুয়ালি গাড়ির পার্ট গুলাকে জোড়া লাগায়। বুঝতে পারতেছো? তাহলে গাড়ি অ্যাকচুয়ালি যে তৈরি করা হয় এই মেশিনারি যে গাড়িগুলা, সেগুলো সব রোবোটিক্স এর মাধ্যমে কাজ করা হয়। এই দেখছো আমার সে তোমরা দেখি আরো কয়েকজন গাড়িগুলোর নাম বলে ফেলছো, ল্যাম্বরগিনি, দেন বাহ বাহ বাহ, কোপ 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 কোপ। আচ্ছা দোস্ত, তারপরে তার মানে বুঝতে পারতেছে যে আমাদের প্রোডাকশনে আইসিটিটা খুব হাই লেভেলের একটা অবদান রাখতেছে। তো আমরা যদি এগুলো সম্পর্কে একটু দেখি, যে আমরা এটা বুঝতে পারতেছি যে উৎপাদন ব্যবস্থায় যে আমাদের টেলিযোগাযোগ বা যে কানেকশনগুলো কতটা ইম্পর্টেন্ট। দেন ইন্টারনেটের মাধ্যমে আমি সারা পৃথিবীতে বসে যে কোনো জায়গায় বসে আমার যে প্রোডাকশনটা সেটা মনিটর করতে পারি। দেন এই যে জিনিসটা ক্যাড, এই ক্যাড এটার ফুল ফর্মটা হলো কম্পিউটার অ্যানিমেটেড ডিজাইন বা কম্পিউটার অ্যানিমেটেড মেশিনারিজ। মানে হলো কম্পিউটারে এই যে আমরা কাজটা করলাম না, যে কম্পিউটারের মাধ্যমে আমি এই জিনিসটাকে আগে তৈরি করে ফেললাম, করার পরে আমি যদি দেখি জিনিসটা কাজ করছে, এরপরে সেটাকে আমি মেশিন দিয়ে কাজ করাতে পারি। এই ধারণাটাকে আমরা বলতে পারি হলো ক্যাড। দেন আমরা কি এখন মেশিন দিয়ে আমরা বিভিন্ন রকম ডাটা কালেকশন করতে পারি। আর এরপরে যে কোয়ালিটি কন্ট্রোল, সেটা অনেক জোস একটা জিনিস, যে আমার জিনিসটা কোনো ডিফেক্ট আছে কিনা, যেগুলো হয়তো খালি চোখে দেখাও পসিবল না, সেগুলো আমরা কি মেশিনারিজ বা এই আইসিটি জিনিসপাতি ইউজ করে আমরা করতে পারি। আর রোবটের ব্যবহার তো আমরা করি, সেটা তো বুঝতেই পারছো। এন্ড দেন যদি তোমাদের কাছে আরেকটা পোল কোশ্চেন দেই, আমি কেবলই কথাটা বললাম, তোমরা আমার কথা ঠিক মতো শুনতেছো কিনা একটা পোল কোশ্চেন দিয়ে বুঝে নিয়ে আমি আসো। ক্যাডের ফুল ফর্মটা কি বললাম বলো তো? মানে এগুলো কিন্তু সব পরীক্ষা আসে মতো এমসিকিউ, এই জন্যই তোমাদের দিছি, নইলে শুধু শুধু দিতাম না। যাক, তোমরা এখনো যে নুসরাত বললো ভাই এই বিষয়গুলো ইন্টারেস্টিং, যাক এখনো তাহলে আমি আশা পাচ্ছি। আমি তো ভয়ে ভয়ে ছিলাম এই চ্যাপ্টারটা পড়ানোর শুরুতে, যে এই চ্যাপ্টারটা তো তোমরা সবাই জানো, তোমাদের কাছে নতুন কিছু লাগবে না, তোমরা নিশ্চয়ই বোর্ড হয়ে যাবা, খালি বলবা ভাইয়া ছুটি দেন, ভাইয়া ছুটি দেন। যাক, তোমরা দেখি এখনো মনোযোগ সহকারে ক্লাসটা করতেছে, আমার লিটারেলি ভালো লাগতেছে। আচ্ছা তাহলে আসো, পোলটা বেশিক্ষণ রাখার মানে হয় না, পোলটা এন্ড করে ফেলি। তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করলে তোমরা দেখবা, হ্যাঁ ম্যাক্সিমাম আমি 59% কারেক্ট অ্যান্সার দিছে, আর বাকিরা মজা নিচ্ছে।
সোজা ভাষায় বাকিরা মজা নিচ্ছে। তার মানে হলো সি নাম্বারে ম্যাক্সিমাম ভোট পড়ছে 59%, অ্যাকচুয়াল অ্যান্সারই হলো 59%, সেটাই কারেক্ট অ্যান্সার। তার মানে ক্যাড এর ফুল ফর্মটা হলো কি কম্পিউটার এইডেড ডিজাইন, মানে কম্পিউটার এইডেড ডিজাইন। ওকে, দেন এই যে জোস জোস জিনিস, যে আমরা কিভাবে প্রতিরক্ষায় বা আর্মিতে যে আমরা কি ব্যবহার করা হয়, যে এখন আইসিডি সেই লেভেলের ব্যবহার আছে, এটা তো তোমরা জানোই অনেকে, যে এখন যে এই যে স্বয়ংক্রিয় মেশিনারি চলে আসছে, যে অটোমেটিক এনিমির দিকে তাক করে তারা গুলি ছুটতে পারে। দেন ড্রোনের ব্যবহার তো তোমরা জানোই, সেই লেভেলের একটা জিনিস, মানে কোপ পুরা জিনিসপাতি, তাই না? যে ড্রোন, ড্রোন তো আমি নিজেরাও অনেকে দেখছো, এটা তো কমন ড্রোনে আছে, মানে আরো বড় বড় ড্রোন আছে যেটা দিয়ে ইভেন মিসাইল টিসাইল মারা যায়, এটাও পসিবল। অ্যান্ড দেন যদি তোমাদের বলি এইটা একটা জোস টপিক, সেটা হলো বায়োমেট্রিক। ঠিক আছে, বায়োমেট্রিক যে জিনিসটা সেটা হলো কি, যে তুমি চিন্তা করো, ধরো যে তুমি জানো যে অনেক জায়গায় ইভেন মোবাইলেও, অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে অনেকের এই অপশন আছে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট বা পিছন দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তারপরে তোমার যে আছে যে ফেস রিকগনিশন, এইসব জিনিসপাতিগুলোকে আমরা বলি হলো বায়োমেট্রিক, যেটাতে আমরা একজনের সাথে আরেকজনের পার্থক্য করতে পারি বা একজনের সাথে আরেকজনের ডিফারেন্সিয়েট করতে পারি, সেই যে টেকনোলজি, সেই টেকনোলজিটাকে আমরা বলি হলো বায়োমেট্রিক। যেমন হলো কি, আমরা যে ফেসিয়াল রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ স্ক্যানার, রেটিনা স্ক্যানার, এগুলো যে আমাদের চলে আসছে, এই টেকনোলজিগুলো কিন্তু আগে ছিল না, বাট এখন চলে আসছে, এগুলোকে আমরা বলতে পারি হলো বায়োমেট্রিক। আবার ধরো যে তোমরা জানো অনেক সময় জাস্ট কথা বলা দিয়ে হ্যালো গুগল এটা যদি বলো, বা ওকে গুগল এটা বললে, তোমরা দেখবে যে অনেক সময় মোবাইলের যে অ্যান্ড্রয়েড ফাংশনটা, যে গুগল অ্যাসিস্ট্যান্ট, সেটা ওপেন হয়ে যায়। সো এই যে কণ্ঠস্বর, দেন সিগনেচার, দেন টাইপিং কি স্ট্রোক, যে কে কিভাবে টাইপিং করে, এগুলোর উপর ভিত্তি করেও কি আমরা একজনের সাথে আরেকজন ব্যক্তিকে আমরা আলাদা করতে পারি। তাহলে বলো তো ভাইয়া, বায়োমেট্রিক্স বিষয়টা কি সবাইকে আমরা বুঝলাম? আচ্ছা, গ্রেট। আচ্ছা, জোস। দেন কথা হলো আরেকটু যদি তোমাদের একটু বলি, চলো দেখি, তাহলে দেখি তোমরা একটু দুইটা পোল কোশ্চেনের অ্যান্সার আমাকে পরপর দিয়ে দিবা। এটা হলো আমাদের, তাহলে বলো তো কোনটা বায়োমেট্রিক না, মানে ম্যাক্সিমামই বায়োমেট্রিক, কোনটা বায়োমেট্রিক না? এই না, পোলে দুইটা ভোট নাই, একটাই একটাই অ্যান্সার, ঠিক আছে? এই দেখি কোশ্চেন আনসারে অহনা একটা কোশ্চেন করছে, ভাইয়া মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কি করতে হবে? এই অহনা, তোমার কি পৃথিবী ভালো লাগতেছে না? হ্যাঁ, তারপরে যাওয়ার জন্য তুমি যদি অ্যাস্ট্রোনট হতে চাও, তাহলে কি আমাদের অ্যাস্ট্রোনট হওয়ার জন্য নাসায় আবেদন করা যেতে পারে, এছাড়াও বিভিন্ন রকম কর্পোরেশন আছে, তুমি মূলত নাসা থেকেই পাঠানো হয়। আর নাসায় কিভাবে যাইতে চাও সেটা যদি আমরা বলতে চাই, ফিজিক্সের মাধ্যমে, খুব ভালো অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল থিওরিটিক্যাল ফিজিক্স, এইগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকলে সেখানে অ্যাপ্লাই করা যায়। দেন তারা বিভিন্ন রকম ট্রেনিং ট্রেনিং দেয়। এই আচ্ছা, তাহলে আসো পোলটা এন্ড করি, তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করলে দেখবা তোমরা, এই কণ্ঠস্বর একটা বায়োমেট্রিক্স পদ্ধতি কিছুক্ষণ আগেই পড়লাম, তোমরা ভুলে গেছো, দেখছো আল্লাহ কি করে এদের নিয়ে। তাহলে এখানে শরীরের মাপ, যেটা 64% ভোট দিয়েছো তোমরা, সেটা হলো কারেক্ট অ্যান্সার। মানে শরীরের মাপ আমাদের কি কোনো বায়োমেট্রিক বৈশিষ্ট্য না। বাট ডিএনএ, অনেকে বলতে পারো ডিএনএ তো ভাইয়া বায়োমেট্রিক, আপনি পড়ান নাই, এই তুমি চিন্তা করে দেখো তো, ডিএনএ কি বায়োমেট্রিক্স পদ্ধতি না? ডিএনএ মাধ্যমে কি আমি একজন আরেকজনকে আলাদা করতে পারি? পুরা আলাদা, একজনের সাথে আরেকজনের ডিএনএ কখনোই মিল হবে না, পুরা আলাদা জিনিসপাতি। এই যে বুঝতে পারতেছি বিষয়টা, তার মানে আমি আলাদা করার জন্য কোনটা ব্যবহার করা হয় না, শরীরের মাপ। না, তুমি এটা হতাশ করে দিচ্ছ। সো যেহেতু হতাশ করে দিচ্ছ, তোমাদের জন্য শাস্তি স্বরূপ আরেকটা পোল কোশ্চেন। না, ভোট দাও তো সবাই। না, কোনটা সবচেয়ে নির্ভুল হইতে পারে বলো, তোমাদের আইডিয়া কি বলে? হাতের ছাপ, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট ভালো হতে পারে। কণ্ঠস্বর তো অনেক সময় ধরো তোমার ঠান্ডা লাগছে, গলার স্বরই তো তোমার উল্টাপাল্টা হয়ে যাবে। হ্যান্ড জিওমেট্রি অতটা বেটার না। আর সবচেয়ে বেটার বেস্ট হলো আইরিশ। এই দেখো, তোমরা অনেকেই দেখি জানো, মানে একজনের আইরিশের সাথে আরেকজনের আইরিশ কখনোই মিলে না। অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্টও সবচেয়ে বেস্ট, বাট ফিঙ্গারপ্রিন্টের চেয়ে হলো আইরিশ স্ক্যানার বেশি বেটার। এবং তোমরা যদি কেউ, যে কি বলতে পারি,
এনআইডি বা বলতে পারো যে স্মার্ট, যদি কেউ আইডি কার্ড পাও, স্মার্ট স্মার্ট এনআইডি যেটা, সেটা যদি কেউ পেয়ে থাকো, বা কেউ যদি এখন নতুন ই পাসপোর্ট করতে যাও, বা এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট যদি কেউ করতে যাও, তাহলে তার আছে যে এই যে চোখের যে স্ক্যানারটা করে, মানে যে আইরিশটা স্ক্যান করে, আইরিশটা হলো বেশি আরো নির্ভুল বলতে পারি আমরা, এই জন্য সেটা এখন নতুন টেকনোলজিগুলোর সাথে অ্যাড করছে। পোলটা এন্ড করি, তোমার সাথে রেজাল্ট শেয়ার করলে ম্যাক্সিমাম 67% তোমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছ, প্রবলেম নেই। তার মানে আইরিশটাই হলো সবচেয়ে আমাদের কারেক্ট। আচ্ছা জোস, তাহলে এই আইডিয়াটা তোমরা বুঝতে পারছো, গ্রেট। দেন যদি তোমাদের বলি, ওকে, আর একটা টার্মস আছে, যে দুইটা টার্মসের মধ্যে তোমরা গুলাই ফেলো। বায়োমেট্রিক্স হলো একটা টার্মস তোমাদের বইয়ে আছে, দেন আরেকটা টার্মস আছে তোমরা যেটা দেখো, সেটার নাম হলো বায়ো ইনফরমেটিক্স। তোমরা বায়ো ইনফরমেটিক্স, মানে আমি যখন তোমাদের সময় ছিলাম তখন আমি বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স দুটাকে এক করে ফেলতাম, বলতাম দুটো তো একই জিনিস, ভুল করে ফেলতাম। আসলে বায়োমেট্রিক্স হলো একটা জিনিস, আর বায়ো ইনফরমেটিক্স হলো আরেকটা জিনিস। বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের একটা শাখা, যেখানে আমরা ম্যাথমেটিক্স, বায়োলজি আর স্ট্যাটিস্টিক্স এই সবগুলোকে আমরা একটা কম্বাইন করে আমরা যে বিজ্ঞানের যে নতুন শাখাটা বা একটা অ্যাপ্লাইড শাখা, সেটাকে আমরা বলতে পারি হলো বায়ো ইনফরমেটিক্স। যেমন তুমি চিন্তা করো যে আমাদের জিনোম সিকোয়েন্স বা আমাদের জিন বা আমাদের যে ডিএনএ, তার মধ্যে কত রকম ইনফরমেশন গুলো রয়েছে, এই ইনফরমেশন গুলোকে প্রসেস করার জন্য যে টেকনোলজি কি, সেটাকে আমরা বলতে পারি হলো বায়ো ইনফরমেটিক্স। এই তাহলে সবাই বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স দুটার পার্থক্য কি বুঝলাম বলো তো? বায়োমেট্রিক্স হলো যে একজনের সাথে আরেকজনকে আলাদা করার, যে একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, একজনের আইরিশের সাথে আরেকজনের আইরিশ মিলে না, সেটাকে আমরা বলতে পারি হলো বায়োমেট্রিক্স। আর বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি, যে বায়ো ইনফরমেটিক্স হ্যাঁ প্রোগ্রামিং এ আছে, কারণ বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে প্রোগ্রামিং এর, মেশিন লার্নিং এর অনেক অনেক ব্যবহার আছে। যে ধরো যে আমাদের পুরো ডিএনএ, এই তোমরা জানো না যে আমাদের ডিএনএ এর মধ্যে কি কি আছে, এজিটিসি, তারপরে মানে কি অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিল, ইউরাসিল, এইসব এগুলো কি নাইট্রোজেনাস বেস, এসব নাইট্রোজেনাস বেস আছে না? বলো তো, এই বায়োলজি পড়ছো না তোমরা? এই দেখো ম্যাক্সিমাম পড়ছে, এতক্ষণ এদের রেসপন্স পাওয়া যাচ্ছে যে হ্যাঁ এরা বায়োলজি পড়ছে, মানে আমি একসময় লেখাপড়া করতাম বায়োলজি, বুঝছো, মানে তোমাদের সময় থাকতে আর কি, তারপর তো আর লেখাপড়া করা হয় না অতটা। ঠিক আছে, যাই হোক, যে এই যে বুঝতে পারতেছে এইগুলা প্রসেস করার জন্য, মানে আমাদের টোটাল ডিএনএটা বা জিনোম সিকোয়েন্সটা পাওয়ার জন্য এইগুলা নিয়ে যে রিসার্চ গুলা করা হয়, সেই রিসার্চ গুলা কোথায় করা হয়, এই বিজ্ঞানের যে শাখাটা বায়ো ইনফরমেটিক্স, সেই শাখাটাই করা হয়। এবং বায়ো ইনফরমেটিক্স একটা জোস উদাহরণ দিয়ে দেওয়া যায় তোমাদের, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই বলো তো তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সবাই জানো কিনা, শুনছো কিনা কেউ? হ্যাঁ জোস একটা জিনিস জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এক্স্যাক্টলি। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তোমরা জানো যে আমরা আসলে যে এই যে ডিএনএ এর মধ্যে যে আমাদের কিগুলা থাকে, বিভিন্ন রকম বৈশিষ্ট্য প্রকাশক জিনগুলা থাকে, যেমন যে চোখের রং কেমন হবে, বা উদ্ভিদের ক্ষেত্রে কত বড় হবে, ফুলটা কিরকম হবে, ফুলের কালার কিরকম হবে, এগুলো আমরা এখন কন্ট্রোল করতে পারি অনেকখানি। এই যে জিনিসটা, এটাকে আমরা বলতে পারি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তোমরা জানো যে আগে আমাদের হয়তো এরকম হতো যে আমাদের যে যে মটরশুঁটি, তারপরে টমেটো, এইসব ফলগুলো শুধুমাত্র শীতকালে পাওয়া যেত, আবার কিছু ফল শুধুমাত্র গরমকালে পাওয়া যেত। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা সারা বছর সেগুলো পাইতে পারি। আবার দেখো এখন যে অনেক জায়গায় আছে বন্যা হয়, বন্যার কারণে কি ধান তলায় থাকে, ধান নষ্ট হয়ে যায়, বাট এরকম এখন পানি সহ্যকারী ধানের জাত আবিষ্কার হয়েছে। তারপরে অনেক ধানের জাত আসে যেটা হলো আরো তাড়াতাড়ি করে। বাংলাদেশের বিজ্ঞানীরা যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেসব বিজ্ঞানীরা রয়েছেন, যারা বিশেষ করে এগ্রিকালচার সায়েন্টিস্টরা যারা, তারা অ্যাকচুয়ালি অনেক জোস। মানে শুধু খালি বাংলাদেশের পার্সপেক্টিভে না, তারা টোটাল ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে অনেক জোস। মানে তারা এত এত, মানে তুমি চিন্তা করো আমার দেশের 17 কোটি মতো মতো মানুষ, সেখানে যে এখনো খাদ্যের যোগানের জন্য কৃষকরা যে কাজগুলা করতেছেন, তারা যে নতুন নতুন যে ধানের চারাগুলা পাচ্ছেন, সেগুলো নিয়ে গবেষণা করতেছেন কারা, এই যে এগ্রিকালচার সায়েন্টিস্ট যারা, তারা সেটা নিয়ে গবেষণা করতেছেন। এবং এত জোস জোস আবিষ্কার তারা করছেন, মানে সেটা পুরো পৃথিবীতে জনপ্রিয়। নট অনলি বাংলাদেশ, নট অনলি এশিয়া, পুরো পৃথিবীতে এই জিনিসটা একটা জোস একটা জিনিস। তাহলে আমরা দেখলাম জোস জোস জিনিসগুলো আমরা বুঝছি। এই যে অনেক বলছে ডক্টর মাকসুদুল আলম, এরকম আরো অনেক ডক্টর রয়েছেন, ঠিক আছে। এই নাফসিন বলে ভাই এগুলো মাথা নষ্ট করা জিনিস, কি বলো জোস জিনিস। আর আরেকটা জিনিস বলতে পারি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, যে জিনিসটা, সেই জিনিসটাকে আমরা বলতে পারি হলো ন্যানো টেকনোলজি। এবং ন্যানো টেকনোলজির জিনিসটা কি জানো, যেমন তোমরা জানো যে কার্বন অ্যাটম, সেটা দেখতে কি অত্যন্ত ছোট একটা অ্যাটম, দেখাই যায় না খালি চোখে, দেখবা কিভাবে? ইভেন যে ইলেকট্রন যে মাইক্রোস্কোপ, সেখানে দেখাটাও কঠিন। বাট আমরা যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে যদি আমরা কোনো মৌল নিয়ে গবেষণা করি, বা সেই টেকনোলজিগুলো যে আমরা ইউজ করি, সেই জিনিসটাকে আমরা বলি হলো ন্যানো টেকনোলজি। দেখা গেছে যে আমাদের পরমাণুগুলা
ন্যানো টেকনোলজি অবস্থায় বা ন্যানো ফর্মে, যেমন তোমার কার্বনের একটা ফর্ম আছে, তোমরা হয়তো অনেকেই শুনে থাকবা, ফুলারিন। কার্বনের যেমন অনেক ফর্মের নাম তোমরা জানো, কিছু তোমরা জানো, ডায়মন্ড, দেন তোমরা জানো হলো যে ডায়মন্ড, তো তোমরা অনেকে নাম শুনছো, মানে এটা তো জানি কার্বন একটা ফর্ম, ডায়মন্ড, কয়লা, গ্রাফাইট, এগুলো হলো কার্বনের বিভিন্ন রূপভেদ। আবার কার্বনের আরেকটা রূপভেদ আছে, তার নাম হলো ফুলারিন, যেটা হলো কার্বনের ন্যানো ফর্ম। মানে অনেক পরমাণুরই ন্যানো ফর্ম আছে। ন্যানো মানে কি, খুবই কম। এই ন্যানো মানে তোমরা জানো না, 10⁻⁹, এটাকে আমরা বলি হলো ন্যানো, মানে জিনিসটা কত ক্ষুদ্র। যেমন 10⁻⁶ মানে হলো মাইক্রো, 10⁻³ মানে হলো মিলি, আর 10⁻⁹ মানে হলো জিনিসটা হলো কি, ন্যানো। তাহলে এই যে ন্যানো জিনিসটা, তার মানে হলো যে এই ন্যানো টেকনোলজি অনেক পরমাণুরই আছে হলো ন্যানো ফর্ম আছে, এবং ন্যানো ফর্মগুলো ইউজ করে দেখা গেছে অনেক জোস জোস জিনিস তৈরি করা যায়। যেমন তোমাদের একটা উদাহরণ দিই আমি, জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। তোমাদের বাবা আম্মুর কাছে শুনে থাকবা, বা তোমরা হয়তো নিজেরাও সার্চ দিয়ে দেখতে পারবা, সেটা হলো অনেক আগে কম্পিউটারগুলো ছিল বিশাল বড় বড়, মানে রেডিও রেডিও রাখার জন্য একটা রুমের মতো জায়গা লাগতো। আর এরপরে রেডিও এখন মোবাইলের মধ্যে রেডিও চলে আসছে। এটা কোন টেকনোলজির কারণে? সেমিকন্ডাক্টর টেকনোলজির কারণে, বা মাইক্রো টেকনোলজির কারণে। বাট এরপরে সামনের পৃথিবীতে যে টেকনোলজিটা আসতেছে, বা এখন যেটা নিয়ে কাজ করা হচ্ছে, তার নাম হলো ন্যানো টেকনোলজি। বুঝতে পারছো, ন্যানো টেকনোলজি ব্যবহার করে অনেক জোস জোস কাজ করা যায়। যেমন একটা উদাহরণ দিয়ে দেওয়া যায়, তোমরা যারা মোবাইল ইউজ করো, অ্যান্ড্রয়েড মোবাইলগুলো যারা ইউজ করো, তারা দেখবা যে সেখানে লেখা থাকে যে এটার চিপসেট, এই উৎস তোমার নাম আজকে বলি নাই, কি বলো এটা, যে দেখবা যে চিপসেট গুলা বা যে বলা থাকে প্রসেসর হলো এত ন্যানোমিটার, আইসি গুলা এক্স্যাক্টলি ইন্টিগ্রেটেড সার্কিট গুলা, ইন্টিগ্রেটেড সার্কিট গুলো অ্যাকচুয়ালি কি, যে ন্যানো ফর্মের, মানে এত ছোট ছোট সার্কিট যেগুলো খালি চোখে দেখাই যায় না। তোমরা বলতে পারো ভাইয়া প্রসেসর তো দেখা যায়, আসলে প্রসেসরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি। বুঝতে পারছো, মানে এত ক্ষুদ্র জিনিসপাতিগুলো চলে আসছে। তার মানে এই যত টেকনোলজি চলে আসছে, এই জন্যই তো এখন মোবাইলের সাইজ কতটুকু, ছোট্ট একটা মোবাইল, তার মাঝে টেকনোলজির অভাব নেই। জিনিসটা কিন্তু জাস্ট নেনো টেকনোলজির কারণেই এই জিনিসটা সম্ভব হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমি ধরো যে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর হয়তো তোমাদের কাছ থেকে 2 মিনিট নিব, বাট আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে যাচ্ছি। মানে তোমাদেরকে দেখাইছি কিনা আমি জানি না, আমি শিওর না, মানে বিভিন্ন ব্যাচে দেখানো হয়েছে। তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাইছি কিনা জানি না, যদি দেখাই থাকি তোমরা আমাকে একটু ইনফর্ম করে যে ভাই আপনি এটা এর আগে প্লে করছেন, তাহলে আমি এটাকে অফ করে দেবো, আর নইলে আমি এটাকে জাস্ট প্লে করবো, ঠিক আছে? আসলে তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা আসলে অনেক ব্যাচে দেখানো হয়েছে, তো এটা আমার খুব প্রিয় একটা ভিডিও, ঠিক আছে? 4 মিনিটের একটা ভিডিও। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ধরো সাউন্ডটা হয়তো শুনতে পাচ্ছ না, আমি সাউন্ডটা একটু শেয়ার করে নিই। Speak the local language. Well, what if neither language nor distance mattered for me to deliver a fantastic keynote? What if technology could help me be anywhere I needed to be and speak any language I wanted? Well, it can. We are bringing together the power of mixed reality and Azure AI services to create a truly game-changing experience. What you're about to see is an exact hologram of me wearing the same outfit that we recently captured at a mixed reality studio. And I don't speak Japanese, but what if I wanted to deliver my keynote in Japanese? Using Azure AI technology, I can translate my English into Japanese and train it to sound exactly like me, the same voice tones, those same inflections. Now, we brought this together, my hologram and Azure AI, to show you what's possible. So first, I'm going to put on my HoloLens 2 here, and then we'll flip in the room to the special camera so you can see exactly what I'm seeing. Let's get started. First, let me introduce you to Mini-Me. There she is, my perfect holograph. And thanks to the power of HoloLens 2, she just floats right with me. I'm literally holding my hologram, so natural. Now she's a little small to do a keynote. So let's get her up so she can do full-size Japanese keynote. Render keynote.ホログラムになることには本当に驚くべきことがあります。私たちは最新の複合現実キャプチャ技術を使用し、私のホログラムを作成しています。
実在の人物をホログラムとして見たことがあるかもしれませんが、私が実際に日本語を話しているのが新しいのです。私は日本語を話しませんが、私の声とホログラムは完璧な日本語で話しています。これはニューラルテキスト読み上げと呼ばれる最新の人工知能技術、いわゆるニューラル TTS を使用しています。私たちは自分の声の録音を使用し、私のように聞こえる私自身の個人的な音声署名を作成します。日本語からフランス語、ポルトガル語まで話せます。今、この技術は私たちが働き、遊び、生活する方法に関して、世界中の国境や障壁を取り除くことができると想像してみてください。まさに SF が現実になるところです。আচ্ছা, নিশ্চয়ই সবাই ভিডিওটা দেখলাম। এখন যদি এটা নিয়ে একটু কথা বলি, হালকা একটু কথাবার্তা বলি, মনে আছে যে আমরা যখন সায়েন্স ফিকশন পড়তাম বা গল্পের বই একসময় পড়তাম, হ্যাঁ তোমাদের চ্যাট বক্স থেকে আমি অ্যান্সারটা দিয়েছি, যখন আমরা গল্পের বইয়ে যে জিনিসগুলো আমরা পড়তাম যে একসময় কি মানুষ অ্যাকচুয়ালি এক জায়গায় এক্সিস্ট করে না, সেই জায়গায় বিভিন্ন রকম হলোগ্রাফ জিনিসটা তৈরি করে রাখে, সেই হ্যাঁ বিভিন্ন রকম কি সায়েন্স ফিকশনগুলোতে আমরা পাইতাম, তাই না? যে সেখানে একজন মানুষ অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, তার একটা হলোগ্রাফ তৈরি করে রাখে, সেই হলোগ্রাফটা দেখে অনেকে মনে করতে পারে, মানুষ ভুল ধারণা করে, অ্যাকচুয়ালি মনে হয় সেখানে সেই আছে অ্যাকচুয়ালি, বাট জিনিসটা একটা হলোগ্রাফ। এবং সেটা এখন আর সায়েন্স ফিকশন না, এটা পুরোপুরি সায়েন্স। তোমরা বলতে যারা জিজ্ঞেস করতে ভাইয়া জিনিসটা কি সত্যি, অ্যাকচুয়ালি এটা এই বছরের টেকনোলজিও না, এটা গত বছরের টেকনোলজি। মানে তাহলে তুমি বুঝতে পারছো যে এখন টেকনোলজি কি বিশাল পরিমাণ আগায় গেছে, মানে জিনিসটা এখন কোন অবস্থায় চলে গেছে, মানে সেই লেভেলের বিষয় না? তার মানে এখন ইট ইজ নট এ সায়েন্স ফিকশন, ইটস পিওর সায়েন্স। আর তাহলে এই জন্য তোমাদের বুঝতে হবে যে মানে তোমাদের অ্যাকচুয়ালি টেকনোলজি সম্পর্কে একটা আইডিয়াগুলো রাখা উচিত। এবং তাহলে আশা করি তোমরা ভিডিওটা মোটামুটি এনজয় করছো, রাইট? আই থিঙ্ক ইউ এনজয়েড দ্য ভিডিও। এখন তাহলে চলো আমরা আজকে যে লাস্ট একটা টপিক, সেটা তোমাদের হ্যাঁ ভিডিওর লিঙ্কটা আমি পরে, তাহলে এই টপিকটা শেষ করে আমি তোমার ভিডিওর লিঙ্কটা আমি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, ঠিক আছে? আজকের কাছে যে লাস্ট টপিক সেটা আমি তোমাদের একটু আলোচনা করি, এই যে তথ্য প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। যে অ্যাকচুয়ালি কথা হলো, তুমি জানো যে তুমি একটু জাস্ট নর্মালি চিন্তা করে দেখো যে আমরা ধুমধাম একজন আরেকজনের ধরো ফেসবুক আইডি হ্যাক করার চিন্তা করি, এই যে তোমাদের যে কিছু হলে তোমাদের জীবনের একটা লক্ষ্যই দেখে হ্যাক করা, কেন ভাই সবকিছু কেন হ্যাক করতে হবে? তারপরে তুমি আরেকটা জিনিস চিন্তা করে দেখো যে এখন যে বিকাশের যে ফ্রড কল, তারপরে নানা রকমের ফ্রড কল চলে আসে, এগুলো কি ঠিক বলো? এগুলো তো ইউজ করা ঠিক না। তাহলে এগুলো নৈতিকতার একটা অবক্ষয় আমরা বলতে পারি। মানে আমাদের টেকনোলজি চলে আসছে, আর টেকনোলজি ব্যবহারের নৈতিকতা না থাকলে এটা প্রবলেম, সমাজের জন্য প্রবলেম। তো সেইগুলো নিয়ে আমরা কয়েকটা দেখি কি কি প্রবলেম ফেস হইতে পারে টেকনোলজি ব্যবহার করে। যেমন একটা হলো স্প্যামিং। স্প্যামিং সম্পর্কে তো বুঝতে পারতো, যেমন বিকাশ টিকাশ থেকে যে ফোন দেয়, বিকাশ থেকে নাহিদ বলছি, শুনছো না তোমরা? এইসব বিজ্ঞাপন তো দেখছে, বিকাশ থেকে নাহিদ বলছি, অমুক বলছি, এগুলো আসলে স্প্যামিং, ভুয়া জিনিস, ফ্রড। এইগুলো বলে তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছে তারা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা কি জিনিসপাতিগুলো কি যে আইডেন্টিফিকেশন চুরি করার চেষ্টা করতেছে, জিনিসপাতি হ্যাক করার, ক্র্যাক করার চিন্তা করতেছে। দেন একটা জিনিস যদি বলি, যে তোমরা জানো যে প্রচুর ভাইরাস বলে জিনিস আছে, যে ভাইরাস এরকম প্রোগ্রাম রয়েছে যেগুলো আমাদের কম্পিউটারকে ক্ষতি করতে পারে, কম্পিউটারের সফটওয়্যারগুলো নষ্ট করে দিতে পারে, প্রোগ্রাম ফাইলগুলো ডিলিট করে দিতে পারে। দেন বলতে পারি হ্যাকিং। এই যে হ্যাকিং জিনিসটা অ্যাকচুয়ালি কি, যে আরেকজনের যে অথরাইজেশন ছাড়াই তার যে ডিভাইস বা তার যে ডেটা সেগুলোর অ্যাক্সেস পাওয়া, এই জিনিসটাকে আমরা বলতে পারি হলো হ্যাকিং। যেমন তোমাদের একটা লক্ষ্য থাকে ভাইয়া ফেসবুকে হ্যাকিং কি জিনিস, যে আমি তার একজনের হ্যাকিং করতে পারি। আসলে তোমাদের যে বিষয়টা সেটাকে অ্যাকচুয়ালি হ্যাকিং বলা হয় না, সেটাকে আমরা বলি হলো ক্র্যাকিং। যেমন কথা হলো যে তুমি যে পুরো ফেসবুকটাকে তুমি যদি কি করতে পারতা, অ্যাক্সেস করতে পারতা পুরো ফেসবুক, সেটাকে আমরা বলতে পারতাম হয়তো হ্যাকিং, মানে পুরো সিস্টেমটা। আর তুমি ধরো কারো পাসওয়ার্ড জানো, তুমি তার ফেসবুক আইডিটা তুমি ইউজ করতেছো, সেটাকে আমরা হ্যাকিং বলি না, সেটাকে আমরা বলি হলো ক্র্যাকিং। সো বাট এটা করা উচিত না। বাট এটা থেকে রক্ষা পাওয়ার একটা উপায় হলো, তোমরা যারা ফেসবুক ইউজ করো, যারা ফেসবুক বা বিভিন্ন রকম টুইটার, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করো, এগুলোর ক্ষেত্রে তোমরা সেটিংসে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন সেটা অন করে রাখবা। আই রিপিট, ফেসবুকে যাবা, যারা ইউজ করো ফেসবুকের সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে যে তোমাদের সিকিউরিটি অপশনে যাবা, সিকিউরিটি অপশনে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন এটা অন করে রাখবা। তার মানে কি জানো, এরপরে যখন ধরো কেউ তোমার পাসওয়ার্ডও জানে, তোমার পাসওয়ার্ড দিয়ে তোমার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতেছে, তখন তোমার মোবাইলে একটা ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড বা একটা মেসেজ আসবে। সেই মেসেজটার অ্যান্সার দেওয়া ছাড়া সে তোমার কি করতে পারবে না, ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। এইভাবে তোমরা একটা চেষ্টা করতে পারো, মানে এই কাজটা করে রাখতে পারো, এটা রাখাটা বেটার। কারণ ধরো পাসওয়ার্ড অনেক সময় ভুলে কাউকে বলেও ফেলতে পারো, এই জন্য সবাই টু স্টেপ ভেরিফিকেশন সেটাকে অন করে রাখবা।
অনেকে দেখছে অন করে রাখো। জিনিসটা আরেকবার রিপিট করি, যে ফেসবুকের বা টুইটারে বা যে কোনো অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবা। কিভাবে? সেটিংসে যাবা, তারপরে জেনারেল বা সিকিউরিটি যে কোনো একটা অপশনের মধ্যে পাওয়া যাবা 2 স্টেপ ভেরিফিকেশন, সেটাকে টিক চিহ্ন দিয়ে রাখবা। দ্যাট কাইন্ড অফ থিং, ইজি। আরেকটা জিনিস, ফিশিং। এই বলো তো, ফিশিং সম্পর্কে আমরা পড়াইছি না তোমাদের চ্যাপ্টার 4-এ? কালকে লেকচারেই তো পড়লাম ফিশিং। এই তো পড়ছো। এই ফিশিং বুঝতে পারতে জিনিসটা, যে আসলে ফেসবুকে বা বিভিন্ন কিছুতে অনেক লিঙ্ক থাকে, যেসব লিঙ্কে ক্লিক করলে আমাদের বিভিন্ন উল্টাপাল্টা জায়গায় নিয়ে যায়। লেখা আছে একটা জায়গা, নিয়ে যায় আরেকটা জায়গা, সেটাকে আমরা বলতে পারি হলো ফিশিং। অ্যান্ড দেন আরেকটা জিনিস, সেটা হলো আমরা বলতে পারি হলো সফটওয়্যার পাইরেসি। মানে তো আমরা ম্যাক্সিমাম এই কাজটা করি, ধরো যে আমরা যে উইন্ডোজ ইউজ করি বা বিভিন্ন রকম যে অপারেটিং সিস্টেম, বিভিন্ন রকম যে গেম টেম খেলি, এগুলো তো আমরা সরাসরি কি করি না, আমরা তো বলতে পারি যে টাকা দিয়ে কিনি না। অ্যাকচুয়ালি টাকা দিয়ে কিনা উচিত, বাট কথা হলো যে আমরা কি করি, সরাসরি এর একটা ক্র্যাক ফাইল নামাই ফেলি, মানে এর একটা কপি ফাইল নামাই ফেলি। যার যার কারণে দুইটা অসুবিধা হয়। 1 নম্বর, যে এত কষ্ট করে সফটওয়্যারটা বানাইছে সে তার প্রাপ্য সম্মানিতা পায় না। আর 2 নম্বর যে প্রবলেম হয়, অনেক সময় এগুলোতে ভাইরাস থাকে। যেমন পিওর যে সফটওয়্যার গুলা বা যেগুলো লাইসেন্স সফটওয়্যার, সেগুলোতে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন আমার যে উইন্ডোজটা, সেটা হলো অরিজিনাল উইন্ডোজ, যার কারণে আমি আমার অরিজিনাল উইন্ডোজটাই আমি আলাদা কোনো অ্যান্টিভাইরাস ইউজ করি না। বা যদি তোমার যারা অরিজিনাল উইন্ডোজ ইউজ করো না, নর্মাল উইন্ডোজ, মানে যেগুলো জাস্ট দোকান থেকে সিডি কিনে বা পেন ড্রাইভ দিয়ে ইনস্টল দিছো, সেখানে কিন্তু বাড়তি কি করা লাগে, যে বাড়তি অ্যান্টিভাইরাস হাবিজাবি অনেক কিছু ইউজ করতে হয়। নেক্সট আরেকটা জিনিস আছে, সেটা হলো প্লেগারিজম। প্লেগারিজম জিনিসটা কি, অ্যাকচুয়ালি কপি করা ভাই। প্লেগারিজমের বাংলা আমরা বলতে পারি কপি করা। মানে ধরো এই যে গতকালকে আমি তোমাদের বললাম যে ভাইয়া তোমরা কিন্তু এখন নিজেরাই চাইলে ফেসবুকের মতো কিছু তৈরি করে ফেলতে পারো। এখন তুমি যদি পুরা ফেসবুকের জিনিসটা কপি করো, ধরো তুমি ফেসবুকের যে তোমার কি বলতে পারি এইচটিএমএল কোড গুলা, সেগুলো তুমি সবগুলো সিমিলার কপি করে তুমি একটা কিছু বানাইছো, সেটাকে আমরা বলতে পারি হলো প্লেগারিজম। বাট সেটা কিন্তু অবভিয়াসলি খুবই খারাপ একটা জিনিস, সেটা করা যাবেই না। আবার ধরো যারা ইউনিভার্সিটিতে উঠো বা কলেজে, একজনের পুরো অ্যাসাইনমেন্ট আরেকজন পুরোপুরি কপি করে দিছো, হুবহু কপি করে দিছো, সেটাকে আমরা বলতে পারি হলো প্লেগারিজম। জিনিসটা খুবই খারাপ একটা জিনিস, যেটাও কি আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে এই প্রবলেমগুলো হয়। মানে এগুলা করা যায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে, বাট যেটা করা উচিত না। আর আরেকটা জিনিস তোমাদের একটু বলছিলাম, যে তোমাদের একটু কি, যে কি বলতে পারি, যে তোমরা জিজ্ঞেস করছো যে আমার ওএস এর দাম কত। এটা আমার ইউনিভার্সিটি থেকে আমাদের আলাদা লাইসেন্স আছে, মানে আমাদের ইউনিভার্সিটির সাথে মাইক্রোসফট একটা আলাদা চুক্তি আছে। যার কারণে কি, যে আমরা অনেক সফটওয়্যার, মাইক্রোসফটের অনেক সফটওয়্যার আমরা যে এডুকেশন লাইসেন্স দিয়ে সরাসরি ইউজ করতে পারি। এটা একটা আমাদের একটা অ্যাডভান্টেজ। মানে আমি অ্যাকচুয়ালি কিনি নাই সরাসরি, আমাকে ইউনিভার্সিটি থেকে পাইছি। অ্যান্ড জিনিস আরেকটা যেটা তোমাদের বলতে পারি, যে আমি তোমাদের বলছিলাম ক্লাসের শেষে একটা ফেসবুক নিয়ে একটা হালকা পাতলা কথাবার্তা বলবো। যেমন একটু উদাহরণ তোমাকে দিই, যে এটা বলছিলামও মনে হয় তোমাদের, ফেসবুকে তোমরা কি করো, লিঙ্ক পাইলেই ঢুকে যাও। মানে তোমার দেখো ফেসবুক একটা আছে, আপনি দেখতে কোন সেলিব্রিটির মতো, 10 বছর পরে আপনার ভবিষ্যৎ কি হবে জানতে ক্লিক করুন। এইসব যে জিনিসপাতি, তোমরা এখানে সুযোগ পাওয়া মাত্রই তোমরা এখানে কি করো, ক্লিক করো, যেটা তোমাদের একদমই জিনিসটা উচিত না। কারণ ধরো তুমি এইসব লিঙ্ক অনেক সময় তোমার কি, ধরো তোমার ইমেল আইডি পাসওয়ার্ড এগুলা কি করে ফেলে, এগুলা রিসিভ করে ফেলে বা এগুলোতে অ্যাক্সেস করে ফেলে। এখন যদি সেটা করে ফেলে, ধরো কোনো একটা পাসওয়ার্ড নিয়ে ফেললো আর ইমেল আইডি নিয়ে ফেললো, হয়তো ওই ইমেল আইডিটা তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে রিলেটেড। এখন সে তোমার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেল কেউ একজন, তুমি বলতেছো ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা নাই, পাইলে পাইছে, আমার প্রবলেমটা কি। এখন ধরো তোমার কেউ ব্যাংক অ্যাকাউন্টটা ব্যবহার করে কেউ কোনো অসামাজিক কর্মকাণ্ড বা কোনো সামাজিক বলতে পারি কোনো সাইবার ক্রাইম করে ফেললো, পাবলিক আসে, পুলিশ আসে, তোমাকে তো ধরবে। দেখা গেলো তুমি বাসায় মনের আনন্দে কল অফ ডিউটি খেলতেছো, এখন তুমি দেখো দরজার মধ্যে ধাক্কা ধাক্কি, দরজা খুলে তুমি দেখতেছো যে এফবিআই আর সাথে এফবিআই তারপর হলো এনএসআই সবাই চলে আসছে, বলতেছে তুমি কোনো সাইবার ক্রাইম করছো, তুমি নিরীহ মানুষ, কিচ্ছু করো নাই। এই জিনিসটা হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। তার মানে এই যে বিষয়টা, যেটা আমরা বুঝতে পারতেছি, যে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করব, বাট সাবধান থাকবো। লিঙ্ক পাইলেই ক্লিক করবো না, একটু সতর্ক হওয়ার চেষ্টা করব, একটু সাবধানে কাজ কারবারগুলো করবো। আর একটু নৈতিকতার জিনিসটা খেয়াল রাখবো, যে আমরা কাজটা করতেছি কাজটা ভালো কিনা। যেমন একটা ভালো বিজ্ঞাপন এখন দেয় টিভিতে বা ফেসবুকে সবখানে একটা ভালো বিজ্ঞাপন দিচ্ছে, যে কোনো একটা সোর্স তুমি জানো না, সেই সোর্সের তথ্য শেয়ার করা উচিত না। দেন আমরা বলতে পারি, তুমি যেমন নর্মালি আরেকজনকে বিরক্ত করতে সাহস করো না, তাহলে তুমি কেন ফেসবুকে বা তুমি কেন অনলাইনে আরেকজনকে বিরক্ত করবা। এগুলো একটা চিন্তা করবা, মানে নিজে একটা বলতে পারি যে জিনিসটা নৈতিক কিনা, জিনিসটা ঠিক কিনা, এথিক্স এর মধ্যে পড়ে কিনা, সেটা চিন্তা ভাবনা করে দেন তোমরা আগাবা। এই বলো তো, আমি তোমাদের যে যে এত আজকের লেকচারটা ছিল খুবই ইজি, তোমরা সবই বুঝো, বাট তারপর আমি অনেক বক 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 করলাম। তোমরা বলো তো সবগুলো কি তোমরা বুঝছো? এবং আমি তোমাদের যা যা বুঝাতে চাইছি, মানে আমি তো আরো অনেক কিছু বুঝাতে চাইছি, যে তোমরা ঠিক থাকবা, ভালো হবা,
তোমাদের কাছ থেকে শুধু ভালো জিনিসটাও আশা করি না, তোমাদের কাছ থেকে গ্রেট জিনিস আশা করি, কারণ তোমরা দোষ। আশা করি এই তথ্যটা তোমরা সবাই বুঝতে পারছো। অ্যান্ড চ্যাপ্টারটা খুব ইজি ছিল, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ অল ফর টুডে। এখন ক্লাস রিলেটেড তোমাদের যে মূল্যায়নটা সেটা দেওয়া হচ্ছে। আমরা দেখি দু একটা হ্যান্ড রেজ তোমাদের কাছ থেকে নেওয়া যায় কিনা, দেখি কি অবস্থা, তোমাদের কিউএনএটা দেখি কি অবস্থা। অর্ক ভাই, হ্যাঁ জাওয়াত বলো। আচ্ছা, ওদের এমনিতে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর পাশাপাশি বাকি কিছু অ্যান্সার করবার জন্য ওদেরকে কিছু অংশ একটু দেখাইতে চাই, যে অ্যানিমেশনের ওগুলো ওরা কিছু প্রশ্ন করছিল, একটু দেখাবো, আপনি অনুমতি দিলে দেখাইতে। হ্যাঁ হ্যাঁ শিওর, জাওয়াত দেখো। আচ্ছা ভাইয়া, তাহলে একটু আপনার আমি স্ক্রিন শেয়ারটা, হ্যাঁ, হ্যাঁ off করো। আমি স্টপ শেয়ার দিচ্ছি। আর তোমাদের জাওয়াত ভাইয়া তোমাদের সম্ভবত কয়েকটা অ্যানিমেশন দেখাবে, ঠিক আছে? থ্যাংক ইউ অর্ক ভাই। তাহলে তোমরা একটু অ্যানিমেশনের অংশগুলো দেখো যেগুলো আমাকে প্রশ্ন করছিলে। সো আশা করি তোমরা এই ক্ষেত্রে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আর আমাদের অর্ক ভাই হচ্ছে খুব চমৎকার ভাবে কম্পিউটারে কোডিং এগুলো যেমন করেন, এইচটিএমএল এর এগুলো, আমি মোটামুটি এই জিনিসগুলো পারি, খুব একটা অর্ক ভাইয়ের মতো ভালো না, বাট আমার মাঝে মাঝে মন টন ভালো থাকলে অ্যানিমেশনের কাজগুলো করি আর কি। তো দু একটা অ্যানিমেশন আমার করা জিনিস তোমাদেরকে একটু দেখাই, হয়তো বা ব্যাপারটা বুঝবা। দেখো ভাইয়া একটা সফটওয়্যার ব্যবহার করতেছে, এটাকে বলা হয় ব্লেন্ডার। এরকম অনেক সফটওয়্যার আছে, জেড ব্রাশ আছে, আরো অনেক ফ্রি সফটওয়্যার আছে। ব্লেন্ডার পুরোপুরি ফ্রি, ঠিক আছে? পুরোপুরি ফ্রি একটা সফটওয়্যার। ধর আমি এটাকে অন করলাম, এই ব্লেন্ডারটাকে অন করার সাথে সাথে এটার একটা ইন্টারফেস দেখা যায়। ইন্টারফেসটা দেখতে কেমন? দেখতে কিছুটা এই রকমের, ঠিক আছে? এই বস্তুটাকে হচ্ছে কি আমি চাইলে এরকম করে ঘোরাতে পারি, এরকম অনেক কাজ করতে পারি। এখন তুমি বলতে পারো, ভাই এখানে চার কোনা বক্স দেওয়া, এখান থেকে আবার কি করবো, এখান থেকে শিখবোটা কি? দেখো, এই চার কোনা বক্স থেকে ভাইয়া কি শিখছি বা কি বানাইছি? ভাইয়া এই ভিডিওটা বানাইছি। ঠিক আছে? সো এইটা হচ্ছে 10 সেকেন্ডের একটা ভিডিও, এটা বানাইতে আমার মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগছে। অ্যানিমেশনের কাজ খুব ধৈর্যের কাজ ভাই, ঠিক আছে? কোডিং যেমন অনেক ধৈর্য নিয়ে করতে হয়, অ্যানিমেশনের কাজটাও যেমন ধৈর্য, ঠিক তেমনি তোমার ইমাজিনেশনও লাগবে। এটার পাশাপাশি যদি বলি যে এই যে প্লেনটা যে তৈরি করছিলাম, এটা হচ্ছে ব্লেন্ডার ফাইলটা, অর্থাৎ ব্লেন্ডারে এভাবে তৈরি করছিলাম। তো এটা আমার ক্যামেরা অ্যাঙ্গেল, তুমি ক্যামেরা এরকম দেখতে পাবা। আমি যদি অন করি তখন এরকম আর কি দেখা যায়, বাট তোমরা তো একটা রঙিন প্লেন দেখছো, একটা জায়গা থেকে উড়ে যাচ্ছে, সুন্দর। এটার প্রসিজার আরো কিছু আছে, এটা কিভাবে করে সেগুলো একটু বলবো, বাট এখন না, এগুলা তো তোমাদের আসলে কলেজের টপিকে নাই। জাস্ট কয়েকজন প্রশ্ন করছিল, ভাইয়া কেমনে অ্যানিমেশন করে, কি করব, কেন অ্যান্সার দেন না জাওয়াত ভাই? আমার ডিরেক্ট এভাবেও বলছে অনেকে, ভাই আপনি কেন অ্যান্সার দেন না, আমাকে অ্যানিমেশন এখন করে দেখাবেন। এখন আমি তো আর তোমার করে 2 ঘন্টার ক্লাসে দেখাতে পারবো না, বাট তোমাকে একটা আইডিয়া দিলাম। আর এখন বর্তমানে ভাই একটা বানাচ্ছি, এটা এখনো তৈরি না, মানে একটা ক্যারেক্টারের মতো, খুবই সিম্পল একটা ক্যারেক্টার এখন দেখতে পাচ্ছ। এটা মোটামুটি তৈরি হতে হয়তো আরো টাইম লাগবে, একটু ফ্রি সময় পাইলে তৈরি করব। এই যে অংশটা দেখতেছে একটা মানুষের মতো হয়তো বা মনে হচ্ছে, একটা হলকের মতো হয়ে যাবে, একটা গেম ক্যারেক্টার বানাবো আর কি। তো এটা তখন হয়তো বা তৈরি হলে তোমাদের সাথে যদি কখনো শেয়ার করতে পারি, তোমাদের যতদিন ক্লাস ততদিনের মাঝখানে যদি ভাই বানায় ফেলি, ফ্রি টাইম পাই, তাহলে হয়তো বা শেয়ার করবো। সো আজকের টপিক গুলা কিন্তু এরকম অ্যানিমেশন, স্টিমুলেশন এগুলা নিয়েই ছিল, আশা করি এগুলা বোঝা গেছে। সো আমার পক্ষ থেকে আজকে এতটুকুই। আর অর্ক ভাই কিছু তোমাদের বলবে, ভাইয়ের কথাগুলো শোনো। থ্যাংক ইউ অর্ক ভাই। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ জাওয়াত। আচ্ছা তাহলে বুঝতে পারতেছ যে অ্যাকচুয়ালি ভালো কাজের অভাব নাই, মানে কম্পিউটার ব্যবহার করা হয় অবভিয়াসলি কম্পিউটারকে বাসায় রেখে দেওয়ার জন্য না, কম্পিউটার আসলে কিনেই দেওয়া হয়েছে, বা কম্পিউটার আসে হলো আমাদের ব্যবহার করে জোস কাজ করার জন্য, ঠিক আছে? সে কাজগুলো তোমরা করতে পারো। আর আমি তোমাদের যেমন তোমরা দেখলে যে অ্যাকচুয়ালি প্রযুক্তি কত আগায় গেছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং জিনিসগুলো কত আগায় গেছে এটা বুঝতে পারছো। এবং আমি তোমাদের যে ভিডিওটা লেকচারটা আমি তোমাদের ইয়েটা কি বলি, ওই যে ভিডিওটার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, আরেকবার দিচ্ছি চ্যাট বক্সে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা তোমরা বাসায় দেখে নিতে পারো। এরকম ইউটিউবে অনেক জোস ভালো ভালো লিঙ্ক আছে, সেগুলো তোমরা ঘাটাঘাটি করে দেখতে পারো। এবং বুঝতেই পারতেছো যে এগুলা কি অনেক জোস বিষয়। জাস্ট আজকের টপিকটা ছিল চ্যাপ্টার 1, বাট আমি প্রথম দিকে ক্লাস নেওয়ার আগে লিটারালি আমি আর জাওয়াত কথা বলতেছিলাম যে জাওয়াত যে আজকে ওদেরকে যে চ্যাপ্টার 1 পড়াবো, ওরা তো বোর্ড হয়ে যাবে, ওরা তো সব এগুলো জানে, বলবে যে ভাই আপনি কি সব বাংলা কথা পড়াচ্ছেন। যে তারপরে যে তোমরা যে এতটা যে আজকে ইন্টারেস্ট দেখাইছো এবং তোমরা যে এতটা রেসপন্স এবং কোঅপারেশন করছো, দ্যাট ইজ লিটারালি গ্রেট। আমি অলওয়েজ বলি তোমরা জোস, অলওয়েজ বলি তোমরা গ্রেট, অ্যাকচুয়ালি ইউ আর গ্রেট। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস অল। আজকে আমরা এই অবস্থায় রাখতেছি, তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। আর ততদিন পর্যন্ত ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। জি ভাই, জাওয়াদ ভাই কিছু অ্যাড করবেন?
না ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবচেয়ে বেশি থ্যাংক ইউ কিন্তু মানে তোমরা কিন্তু আমাদেরকে থ্যাংক ইউ জানাও, বাট সবচেয়ে বেশি থ্যাংক ইউ পাওয়ার যোগ্যতা কিন্তু রাখে যে তোমাদের সাথে যে সোহেল ভাইয়া থাকেন তারা, ঠিক আছে? রুবেল ভাইয়া, তো সোহেল ভাইয়ারা ভাইয়া, তারা কষ্ট করে সারাক্ষণ তোমাদের আমাদের সাথে ক্লাস থাকেন। করেন, তো তারাও কিন্তু কষ্ট করেন, তো তাদের জন্য তোমরা চাইলে একটু চ্যাটে থ্যাংক ইউ জানিয়ে দিতে পারো। So, তোমাদেরকেও ধন্যবাদ, ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আজকে বিদায় নিচ্ছি, হ্যাঁ ভাইয়া প্লিজ। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আলাইকুম ভাইরা। স্টুডেন্ট ভাইরা, তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, যেহেতু হচ্ছে আমরা এই সপ্তাহে ক্লাসটা করে ফেললাম, তো আমাদের হচ্ছে সাপ্তাহিক পরীক্ষাটা আছে, তো নিয়মিতই বলা যে সাপ্তাহিক পরীক্ষাটা তো অবশ্যই আমরা দেবো। আর ভাইয়া, তোমাদের কি উদ্ভাস সংক্রান্ত কোনো সমস্যা আছে? যদি থাকে ভাইয়ারা একটু কষ্ট করে চ্যাট বক্সে জানাও, আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আজকে যারা এখনো ডেইলি এক্সামটা দাও নাই, অবশ্যই ক্লাস শেষ করে একটু মনে করে ডেইলি এক্সামটা দিয়ে নেবা। আচ্ছা তাসিন, ঠিক আছে ভাইয়া। মনিরা, তোমাদের হচ্ছে এখন দুইটা ব্যাচ, একটা হচ্ছে 2টা 30 থেকে আর একটা হচ্ছে 4টা 45 থেকে। তো তুমি যদি চাও সেক্ষেত্রে ব্যাচ টাইম চেঞ্জ করে 2টা 30 আসতে পারো, অথবা তোমার যেটা সুবিধা হয় তুমি সেটাতে ক্লাস করতে পারো। ওরে ভাই, এত ফাস্ট যাচ্ছে! আচ্ছা, ব্যাচ টাইম চেঞ্জ করবা। অমিয়া বলছে হচ্ছে ভাই আমাদের উইকলি ডেইলি টেস্টের কোশ্চেনগুলো আমাদের পিডিএফ টাইপে দিলে খুব ভালো হতো। আমার তো মনে হয় তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ এটা তো হচ্ছে তোমরা চাইলে পিডিএফটা সংগ্রহ করতে পারো। ও বায়োজিৎ, তুমি তো এর আগের ক্লাস আমাকে বলছিলে, সরি ভাই আসলে ভুলে গেছিলাম। তোমার নামটা হচ্ছে আমি এখনই ঠিক করে দিচ্ছি ক্লাস শেষ করি। রিফা, এমসিকিউ টাইম কি কম মনে হচ্ছে তোমার কাছে? আচ্ছা পাবেল, তুমি 2টা 30-এ যাইতে চাও, তোমার রোল হচ্ছে 2272। তোমার রোলটা লিখে নিলাম, সেটা আজকে চেঞ্জ করে দেবো, নেক্সট ক্লাসে তুমি 2টা 30-এ ক্লাস করবা। আচ্ছা, আরেকজন বলছো যে আমি 2টা 30-এ ক্লাস করবো, ভাই কষ্ট করে একটু আবার লিখে দাও তো, আসলে অনেক মেসেজ আসছে তো, তোমারটা হচ্ছে উপরে চলে গেছে। শাহিনা, তুমি বলছো হচ্ছে ভাই আমি যে এক্সাম গুলা মানে দেইনি সেই কোশ্চেন গুলা শুরু করে না কেন? তোমার হচ্ছে সিকিউ পরীক্ষা যেগুলা, ওটা তো আগেই বলছি ভাই, তুমি যদি পরীক্ষাতে অ্যাটেন্ড না করো সেক্ষেত্রে তোমার কোশ্চেনটা হচ্ছে থাকবে না বা পাবা না। সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে অবশ্যই মানে পরীক্ষা দাও আর না দাও অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, মানে অ্যাবসেন্ট থাকা যাবে না। তো সাইবা, কোর্সের পরও কি ক্লাসে রেকর্ডিং পিডিএফ গুলো থাকবে ওয়েবসাইটে? হ্যাঁ থাকবে, তবে খুব বেশি দিন না, 1 সপ্তাহের মতো। নূর, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 1386, তোমার ব্যাচ টাইম আমি চেঞ্জ করে দেব 2টা 30, তুমি নেক্সট টাইম 2টা 30-এ ক্লাস করবা। ওকে মুনিয়া, তুমি 2টা 30-এ যাইতে চাও, 19 27, নেক্সট টাইম 2টা 30-এ ক্লাস করবা। হ্যাঁ, মাসিয়ার তোমার ব্যাচ টাইম চেঞ্জ করে দেওয়া হবে।